হ্যালো লিসেনার, ভয়ের জগতে সবাইকে স্বাগতম। আজকের গল্পটি পাঠিয়েছেন গালিব আবরার। লেখকের ফেসবুক পেজ আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স দেয়া আছে, সবাই প্লিজ ফলো করে দিবেন। আর কণ্ঠে আছে আমি ইফতি, পরিবেশনার দায়িত্বে আছেন শামীম ইকবাল। তো চলুন আর দেরি না করে সোজা গল্পে যাওয়া যাক। গুপ্তা এবার আদিবার মাথায় হাত রেখে বলল, আমার আর কোনো পথ ছিল না আদিবা, যা করেছি বাধ্য হয়ে করতে হয়েছিল। আদিবা চোখের পানি মুছে চলে যেতে যেতে বলল, আমি তোমার কোনো বাহানা শুনতে চাই না। থাকতে চাইলে হাজার বাহানার ভিড়ে একটা বাহানাই যথেষ্ট আর থেকে যাওয়ার জন্য। দৃশ্য পরিবর্তন। ওই বাচ্চাটা হাসপাতালে বেডে শুয়ে আছে, তার হাত পা শক্ত করে বেডের সাথে বেঁধে রাখা হয়েছে। জাইম তার হাতে স্যালাইন লাগিয়ে দিল, ক্ষতস্থানগুলিতে ব্যান্ডেজ করে দিল। এর মাঝে সেখানে ইনায়া এসে বলল, স্যার, একটা বড় রহস্য আছে। আসলে শান্তিনগরই হলো তিতাসনগর। এটা শুনে জাইম হকচকে গিয়ে বলল, মানে এটা কিভাবে সম্ভব? আর এটা কে জানালো আপনাকে? ইনায়া বলল, আদিবা গুপ্তর সাহায্যে সেখানে গিয়েছিল এবং এটা জানতে পেরেছে। আর একটা কথা, সেখানে আপনাকেও দেখতে পেয়েছে লাশের খাটিয়ায়। জাইম নিজের দিকে একবার তাকিয়ে বলল, তাহলে এই ছিল রহস্য। কিন্তু এখনো জানার বাকি আছে আমার সাথে গ্রামের সম্পর্ক কি। আদিবার গুপ্তর সাহায্যে আমরা এটাও বের করব। ইনায়া একটু হতাশা ভরা কণ্ঠে বলল, কিন্তু গুপ্তা এটা করবে না, কারণ এতে তার নিজের জীবনে ঝুঁকি আছে। জাইমও চিন্তিত হয়ে বলল, তাহলে এটা আমার নিজেই সামলাতে হবে। এক কাজ করেন, আপনি বাচ্চার খেয়াল রাখবেন, আমি আবার সে গ্রামে যাব। ইনায়া বলল, আপনি কি পাগল? ওই ভয়ানক গ্রামে আপনি একা যেতে যাচ্ছেন? যদি যেতে হয় তাহলে আমিও যাব আপনার সাথে। জাইম রেগে বলল, তুই যাবি মানে? পিকনিকে যাচ্ছি নাকি? সব জায়গায় লিস্ট ধরে যাওয়ার জন্য বসে থাকিস? ইনায়া বলল, স্যার, আপনি কিন্তু রুলস ব্রেক করছেন। অন ডিউটিতে আনপ্রফেশনাল আচরণ করতে পারেন না। জ্যাম বলো, রাখ তো রুলস। জীবন নিয়ে টানাটানি লেগে গেছে আর তুই এখন রুলস নিয়ে পড়ে আছিস। এখন কথা শোন, আমি একাই যাব সেখানে। আর খবরদার আমার মা যেন না জানে এই বিষয়ে। হয় এটা এবার শেষ করে আসবো, না হয় নিজে শেষ হয়ে যাব। ইনায় তেরে গিয়ে কোষে একটা চর বসিয়ে দিল জাইমের গালে। জাইম হা করে দরজার দিকে তাকিয়ে বলল, কেউ দেখেনি? ইনের আগে গজগজ করে বলল, কলেজ লাইফের পরে যখন আমরা নিজেদের প্যাশনের জন্য আলাদা হয়ে গেলাম তখন কত কষ্ট হয়েছিল আমার, জানিস? তোকে ছাড়া থাকার অভ্যাস করতে আমার কত কাঠখড় পোড়াতে হয়েছিল, সে খবর রেখেছিস? তারপর নিয়তি যখন আবার তোর সাথে আমাকে মিলিয়ে দিল, সেদিন আমার খুশির সীমা তুই কখনো জানতে চেয়েছিস? এখন আবার তুই আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার পথে পা বাড়াচ্ছিস। আমি তোকে আর হারাতে দেব না, শেষ পর্যন্ত তোর সঙ্গ দিব। এতে যদি আমার মৃত্যু হয় আমি হাসি মুখে গ্রহণ করব। একদমই কথাগুলো বলে ইনায়া অশ্রুসিক্ত চোখে জাইমের দিকে তাকিয়ে রইল। জাইমও অবাক হয়ে ইনায়ের দিকে তাকিয়ে রইল। আগে কখন ইনায়া এভাবে বলেনি। ইনায়ার চোখে জাইমের জন্য অগাধ ভালোবাসার মায়া। জাইম বলল, তুই এমন আচরণ করছিস যে মনে হচ্ছে আমার ফ্রেন্ড না কাপল। ইনায়া ধাক্কা দিয়ে জাইমকে সরিয়ে বলল, সর ইনা, কিন্তু তোর সাথে কাপল হচ্ছে লাওয়া মাছ খেয়ে মরে যাওয়া ভালো। জাইম বলল, অপমানস। আর তোর যদি কখনো সাগরের মাছে গিলে নিয়ে যায় তাহলে এত মাছের মাঝে তোকে খেয়েছে কিভাবে বুঝবে জানিস? কিভাবে? জাইম বলল, যে মাছ থুতু করে কাপ ফেলবে সে তোকে খেয়েছে। ইনায়া রেগে জাইমকে বুকে ঘুষি মারতে মারতে বলে, বেশি কথা বলিস না, তোর সাথে আমি যাচ্ছি মানে যাচ্ছি। তখনই সেখানে তনিকা এসে গেল এবং জাইমের ইনায়াকে এভাবে দেখে মলিন মুখে বলল, কি হচ্ছে এসব এখানে? দুজনেই চমকে গিয়ে দূরে সরে গেল। জাইম তোতলাতে তোতলাতে বলল, তনিকা। তনিকা বলে, আমি জিজ্ঞাসা করি যে কি হচ্ছে এখানে। ইনায় কিছু বলতে যাবে তার আগেই জাইমের ফোন বেজে উঠল। জাইম তনিকার দিকে আর চোখে তাকিয়ে ফোন বের করে দেখল অচেনা নাম্বার থেকে কল এসেছে। জাইম কল রিসিভ করে কানে দিয়ে তনিকার দিকে তাকিয়ে বলল, হ্যালো, কে? ওপাশ থেকে বলা হলো, এক ভদ্রমহিলা গাড়ি অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে আছে। তার মোবাইলের ডায়াল লিস্টে আপনার নাম্বার ছিল প্রথমে, আপনি তার কি হন? জাইমের হাত কাঁপা শুরু হলো। কোনো রকম বলল, আমি তার ছেলে। দৃশ্য পরিবর্তন। হাসপাতালের সামনে সাইরেন বাজে একটা অ্যাম্বুলেন্স এসে থেমেছে। ওয়ার্ড বাইরে স্ট্রেচার নিয়ে দৌড়ে অ্যাম্বুলেন্সের সামনে এলো। কান্নাজড়িত চেহারায় জাইম অ্যাম্বুলেন্স থেকে নামলো লাফ দিয়ে। অক্সিজেন মাস্ক পরিহিত রক্তাক্ত হালিমা বেগমকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে অপারেশন থিয়েটারে। জাইম শক্ত করে হালিমা বেগমের হাত ধরে রেখেছে। হালিমা বেগম নিভু নিভু চোখে জাইমের দিকে তাকিয়ে আছে। অপারেশন থিয়েটারে প্রবেশ করলো, দরজা বন্ধ হয়ে গেল। হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার এলো অপারেশন করাতে। তনিকা বাইরে বাইরে দাঁড়িয়ে আছে চোখে পানি নিয়ে।
ইনায়া তাড়াহুড়ো করে কিছু সরঞ্জাম নিয়ে অপারেশন থিয়েটারের দিকে যাচ্ছে। তনিকার সামনে দিয়ে যাওয়ার সময় বলল, তুমি যেটা ভাবছো তেমন কিছু না তনিকা, আমরা শুধুই ফ্রেন্ড, এর বেশি কিছু না। এই বলে ইনায়া চলে গেল অপারেশন থিয়েটারের ভেতরে। তনিকার চোখ বেয়ে পানি ঝরতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমি সবসময় ভয় ছিলাম আমাদের সম্পর্ক কোনো তৃতীয় ব্যক্তি চলে না আসে। এখন দেখছি আমি নিজেই তৃতীয় ব্যক্তি। দৃশ্য পরিবর্তন। হাসপাতালের বেডে বাচ্চাটা শুয়ে আছে। সম্পূর্ণ নীরবতায় স্যালাইনের প্রতিটা ফোঁটা পড়ার শব্দও শোনা যাচ্ছে। হালকা করে বাচ্চাটার আঙুল নড়ে উঠল, অন্য হাত মুষ্টিবদ্ধ করে রাখা। এরপর ধীরে ধীরে চোখ মিলে তাকিয়ে রহস্যময় এক হাসি দিল। দেখা গেল বাচ্চাটার পায়ের কাছে একটা কালো অবয়ব আবির্ভূত হলো। বাচ্চাটা উঠে বসে হাসি দিয়ে বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি। এই বলে মুষ্টিবদ্ধ হাতটা খুলে একটা ছোট সুই এগিয়ে দিল ওই কালো অবয়বের দিকে। সুইয়ের মাথায় একটু রক্ত লেগে আছে। একটু আগের দৃশ্যে দেখা যায়, জাইম যখন বাচ্চাটার ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দিচ্ছিল, তখন বাচ্চাটা চোখ মেলে তাকিয়ে আঙ্গুলের মধ্য থেকে একটা সুই বের করে জাইমের কোমরে খোঁচা দিল। জাইম সেখানে একটু চুলকে আবার হাত সরিয়ে নিল। সুইয়ের মাথায় একটু রক্ত লেগে আসলো। বাচ্চাটা আবার চোখ বন্ধ করে নিল। দৃশ্য পরিবর্তন। অপারেশন থিয়েটারের লাইট নিভে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। তনিকা উঠে দাঁড়িয়ে জাইমের জন্য অপেক্ষা করতে লাগলো। আরো কিছুক্ষণ পর অশ্রুসিক্ত চোখে ইনায়া বের হয়ে আসলো। তনিকা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আন্টি কেমন আছে, কি হয়েছে? ইনায়া তনিকার দিকে তাকিয়ে মাথা না বোধক নাড়ল। তনিকা যেখানে আছে সেখানে বসে পড়ল। এদিকে দেখা যায় অপারেশন থিয়েটারের ভেতরে জাইম হালিমা বেগমের নিথর দেহের পাশে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সাদা পাঞ্জাবি পায়জামা পরে জাইম দাঁড়িয়ে আছে হালিমা বেগমের কবরের সামনে। এলাকার মানুষ জানাজা শেষে যে যার মতো চলে যাচ্ছে। তনিকার বাবা ইয়াকুব আলী এসে জাইমের কাঁধে হাত রেখে বলল, মৃত্যু আসা আল্লাহর পক্ষ হতে, তাই এটা মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। তোমার মা খুব ভালো একজন মানুষ ছিলেন, তার জন্য দোয়া করো। এই বলে ইয়াকুব আলীও চলে গেল। জাইমের চোখে ভাসতে লাগলো ছোটবেলার কিছু দৃশ্য। ছোটবেলায় মায়ের হাত ধরে স্কুলে যাওয়া, স্কুল শেষে আবার একইভাবে বাড়ি ফেরা, খেলতে গিয়ে ব্যথা পেয়ে হালকা শাসনার সাথে মলম পট্টি করে দেয়া, জ্বর এলে সারা রাত পাশে বসে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, শুক্রবার জুম্মার নামাজে যাওয়ার আগে সুন্দর করে পাঞ্জাবি পায়জামা পরিয়ে চুল আছড়ে কপালে চুমু দিয়ে বলা, মসজিদে গিয়ে একটু দুষ্টুমি করবে না কিন্তু। জাইমা হালিমা বেগমের গলা জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলতো, দুষ্টুমি করবো মা, কিন্তু দুষ্টুমি আমাকে করলে আমার দোষ নেই। হালিমা বেগম মিষ্টি ভাবে জাইমের গাল টেনে দিয়ে বলতো, ওরে দুষ্টু, এত পাকা কথা কোত্থেকে শিখলে? কবরের সামনে দাঁড়িয়ে এসব ভাবছিল আর অঝরে কান্না করছিল জাইম। হাঁটু গেড়ে বসে দুহাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে বলল, ইয়া আল্লাহ, আজ তুমি আমার কাছ থেকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা কেড়ে নিয়েছ। না, কেড়ে নাওনি, বরং তোমার সৃষ্টি তোমার কাছে ডেকে নিয়েছে। আমি সাক্ষী দিচ্ছি, আমার মা জেনে বুঝে কখনো কোনো পাপ করেনি। আমার মা সবসময় তোমার উপর ভরসা রেখেছে। পাহাড় সম সমস্যার মধ্যেও তোমাকে ভুলে যায়নি। জাইমের চোখের পানি ফোটার সাথে দৃশ্যে চলে যায় অতীতে। কুয়াশা ভরা শীতের সকালে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ছোট জাইম হালিমা বেগমের সাথে হাত মক্তবে যাচ্ছে হাত ধরে। জাইম কোরআন মজিদ বুকে জড়িয়ে রেখেছে। হালিমা বেগম লম্বা হিজাব পরিহিত হাতে তসবি নিয়ে জিকির করতে করতে জাইমের একটু পেছনে হাঁটছে। জাইম থেমে গিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা মা, স্কুলে যাওয়ার সময় বই ব্যাগে করে পিঠে নিয়ে যাই, তাহলে কোরআন আমরা বুকে নিয়ে যাই কেন? এটা তো ব্যাগে করে নিয়ে যেতে পারি, তাই না? হালিমা বেগম একটু হেসে বলল, কারণ স্কুলের জ্ঞান দুনিয়াবি জ্ঞানের কাজে লাগে। মরার পর এগুলো পেছনে রেখে যেতে হয়, আর কোরআন তোমার সাথে মৃত্যুর পরও যাবে সাথে, এই জন্যই এটা আমরা বুকে ধারণ করি। জাইম একটু ভাবুক ভঙ্গিতে বলল, এখন বুঝেছি তুমি কেন আমার সাথে মক্তবে যাওয়ার সময় কোরআন নিয়ে আসো না। কারণ আমি তোমাকে কখনোই মরতে দিব না, তুমি আমার সাথে সারা জীবন থাকবে। হালিমা বেগম ফিক করে হাসি দিয়ে বলল, তা কি হয় নাকি? তুমি তো কাল বলেছিলে একটা আয়াত শিখিয়েছি হুজুর, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে একদিন মরতে হবে। জাইম জেদ করে বলল, না, তুমি তো প্রাণী না, তুমি আমার মা, আর আল্লাহর তো অনেক দয়া, আল্লাহ অনেক ভালো। আল্লাহ জানে তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই, তাই আল্লাহ তোমাকে কখনো মারবে না, দেখিও।
দৃশ্য বর্তমানে ফিরে এলে দেখা গেল জাইম এখনো মোনাজাতে হাত তুলে আছে চোখ বন্ধ করে। তখনই সামনে থেকে একটা কণ্ঠ ভেসে এলো, জাইম, তোর চোখের পানি আমাকে কষ্ট দিচ্ছে বাবা। জাইম চমকে গিয়ে সামনে তাকিয়ে দেখলো সাদা রোশনির ন্যায় আলো ছড়িয়ে হালিমা বেগম দাঁড়িয়ে আছে কবরের ওপাশে। জাইম ধীরে ধীরে বসা থেকে উঠে অবাক কণ্ঠে বলল, মা। হালিমা বেগম বলল, আমার জন্য চোখের পানি ফেলিস না, ওটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। ফিরে যা, আর আমি তোকে যা জানিয়ে এসেছি সেদিকে গুরুত্ব দে, এখন ওটা জরুরি। জাইম কিছু বলবে তার আগে হালিমা বেগম হাওয়ায় মিলিয়ে গেল। জাইম কয়েকবার ডাক দিল, মা যেও না প্লিজ, কথা শোনো। হালিমা বেগম চলে যাওয়ার পর জাইম চোখের পানি মুছে কবরস্থান থেকে বের হয়ে গেল। ফোনটা বের করে ইনায়ার নাম্বার একটা মেসেজ দিল, আমার সাথে দেখা করো। দৃশ্য পরিবর্তন। রাতে কুয়াশা ভরা অন্ধকারে গ্রামের মাঝে কিছু লোকের জটলা দেখা যায়। সবাই হারিকেন হাতে নিয়ে নড়চড়বিহীন ঠায় দাঁড়িয়ে আছে। জটলার মাঝে একটা লাশের খাটিয়ে রাখা। এক কৃষি টাইপের বৃদ্ধ লোক খাটিয়ার পাশে বসে অদ্ভুত কিছু মন্ত্র পড়ছে। তার সামনে বিভিন্ন কালো জাদুর সরঞ্জাম রাখা। মন্ত্র পড়ার শেষে ঋষি একটা কৌটা থেকে সে রক্তমাখা সুইটা বের করলো, যেটা দিয়ে জাইমের রক্ত নেওয়া হয়েছিল। সুইটা বের করে সাদা পানির পাত্রে ডুবিয়ে দিতেই পাত্রের পুরো পানি রক্তে লাল হয়ে গেল। এটা দেখে সেখানে উপস্থিত সবার চোখ জ্বলজ্বল করে উঠল, তাদের মুখে হাসি ফুটে উঠল। ঋষি এক পৈশাচিক আনন্দের সাথে বলল, যার জন্য এত অপেক্ষা তা পূর্ণ হতে যাচ্ছে খুব শীঘ্রই। সে খুব তাড়াতাড়ি এই গ্রামে পা রাখবে। জটলার মাছ থেকে সেই দোকানদার এগিয়ে এলো যে ইনায়ের কাছে চাবির ছড়া বিক্রি করেছিল। সে এসে বলল, তাহলে আমাদের গ্রামের অভিশাপ কেটে যাবে, তাই না? ঋষি বলল, অবশ্যই কেটে যাবে, আর সেটা তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমি এই ছেলের ঠিকানা সন্ধান করে দিয়েছ, তাকে দ্বিতীয়বার এই গ্রামে আসতে হবে। 25 বছর আগের অসম্পূর্ণ কাজ এবার সম্পূর্ণ করতে হবে। যদি সে না আসে তাহলে? ঋষি ভয়ানকভাবে হাসতে হাসতে বলল, আসবে আসবে, মানুষ তার মৃত্যুর দিকে অগ্রসর হয় প্রতিদিন, সেও এর ব্যতিক্রম না, তাকে তার মৃত্যুর কাছে আসতেই হবে। দৃশ্য পরিবর্তন। রাত তখন 9টা। তনিকা মন খারাপ করে বসে আছে জানলার পাশে। চাঁদের আলোতে তনিকার চোখের কোণে জমে থাকা অশ্রুটা সাগরের পাড়ের বালির মতো চিকচিক করছে। ইয়াকুব আলী এসে তনিকার মাথায় হাত রেখে বলল, কিরে মা, সারাদিনে কিছু খাসনি? এখন অন্তত কিছু খেয়ে নে। তুইও যদি এভাবে মনমরা হয়ে বসে থাকিস তাহলে জাইমকে কে সামলাবে? তনিকা বলল, জানো না বাবা, আজ মায়ের কথা খুব মনে পড়ছে। যেদিন মা আমাদের ছেড়ে চলে গিয়েছিল সেদিন এমন চাঁদনি রাত ছিল। হাসপাতালের জানলা দিয়ে মা ফ্যালফ্যাল করে তাকিয়েছিল চাঁদের দিকে। আমি মায়ের হাত ধরে বসেছিলাম, আর আমার হাতে হাত রেখেই মা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি জানি মা হারানোর কষ্ট। জাইমের মনের অবস্থা কি সেটা আমি উপলব্ধি করতে পারছি। পৃথিবীতে এমন কোনো বাক্য আবিষ্কার হয়নি যা দ্বারা মা হারানোর কষ্টে সান্ত্বনা দেওয়া যায়। ইয়াকুব আলী তনিকার পাশে বসে বলল, তোর মা ছিল আমার জীবনের এমন এক অধ্যায় যাকে হারিয়ে ফেলার পর আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। তখন আমার আর্থিক অবস্থা এত ভালো ছিল না যে ক্যান্সারের চিকিৎসা করাতে ভালো কোনো হাসপাতালে নিয়ে যাব। আমি আমার জীবনের সারা সেভিংস বা আমার কাছ থেকে পাওয়া সহায় সম্পত্তি সবকিছু বিক্রি করে তোর মাকে বাঁচিয়ে রাখতে পারিনি। বেঁচে থাকতে বুঝতে পারিনি সে আমার জীবনে কতটা জায়গা জুড়ে ছিল। চলে যাওয়ার পর বুঝতে পেরেছি সে আমার পুরোটা জুড়েই ছিল। তাই ভালোবাসার মানুষকে হারিয়ে যাওয়ার আগেই ভালোবাসতে হয়। হারিয়ে গেলে ছবি বুকে নিয়ে কান্না করা ছাড়া আর কিছুই করার থাকে না। তনিকা হাউমাউ করে কান্না করে দিয়ে বাবার বুকে মাথা রেখে বলল, বাবা, আমি জাইমকে অনেক ভালোবাসি, তাকে হারিয়ে ফেলে আমি পাগল হয়ে যাব। ইয়াকুব আলী বলল, হারাবি কেন? আরে জাইমের চেয়ে ভালো ছেলে আমি আর কোথাও পাবো আমার রাজকন্যার জন্য? জাইমকে তো আমি জামাই হিসেবে মেনে নিয়েছি সে কবে থেকেই। ও তো শুধু বোকাটাকে খ্যাপানোর জন্য এমন কঠোর বাবাও নাটক করি। তনিকা বলল, কিন্তু জাইম যদি আমাকে ভালো না বাসে, তার মনে যদি অন্য কেউ থাকে? ইয়াকুব আলী রেগে বলল, তাহলে গুল্লি করে মেরে ফেলবো। আর শোন, এমন কিছু হবে না, ওই বোকাটা তোকে অনেক ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। তুই এইসব নিয়ে মন খারাপ করিস না, এখন চল খেয়ে নিবি। জাইমের দায়িত্ব নিতে হলে তোকে খেয়ে দিয়ে শক্তিশালী থাকতে হবে, না হলে ওরকম একটা আস্ত জিরাফকে সামলাতে পারবি না। তনিকা কান্নার মাঝে হেসে দিয়ে বলল, বাবা খবরদার জাইমকে জিরাফ বলবে না। ইয়াকুব আলী নাক ছিটকে বলল, ওরে বাবা, এখনই জামাইয়ের জন্য এত মায়া? না জানি বিয়ের পর জামাইয়ের কথা আমাকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি লিখে নিস। এই,
তো জাইম যে আমাকে পেটুক বলে তখন তো প্রতিবাদ করিস না। তনিকা বলল, পেটুককে পেটুক বলবে না তো কি চিকনা বলবে নাকি? যেভাবে এটা বাড়ছে কয়েকদিন পর তুমি খাটে শুইলে ছাদে স্পর্শ করবে পেট। বাবা, তুমি ডাক্তারের কথা মতো চলছো না কেন? এভাবে তো শরীরে নানান রোগ বাসা বাঁধবে। ইয়াকুব আলী পেট হাতিয়ে বলল, শোন, মোটা মানুষ সবসময় চিন্তা করে কি খেলে চিকন হওয়া যায়, কিন্তু সে চিন্তা করে কিন্তু খাবারের কথাই। ডাক্তার বলে জিমে ভর্তি হতে আমি 2 মাস আগেই জিমে ভর্তি হয়েছে, কিন্তু কোনো সুফল পেলাম না। তনিকা বলল, কিন্তু তোমাকে তো একদিন আমি জিমে যেতে দেখলাম না। ইয়াকুব আলী বলল, জিমে যেতে হয় নাকি? ডাক্তার তো সেটা বলেনি, আমি তো শুধু ভর্তি হয়ে চলে এসেছি। তনিকা কপাল চাপড়ে বলল, তোমাকে নিয়ে আর পারছি না। দৃশ্য পরিবর্তন। জাইম হাসপাতালে নিজের কেবিনে বসে আছে। কিছু একটা ভাবতে ভাবতে ড্রয়ার থেকে একটা ব্যাগ বের করলো। ব্যাগে ছুপ ছুপ রক্ত লেগে আছে। এটা হালিমা বেগমের ব্যাগ, যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা সাথে ছিল। জাইম ব্যাগ হাতে কিছু জামাকাপড় বের করলো, সেগুলো একপাশে রেখে আবার ব্যাগে হাত দিয়ে সেই কাঠের বাক্সটা বের করলো। জাইম ধীরে ধীরে বাক্সটা খুলে লকেটটা হাতে নিল, তারপর ভাঁজ করা কাগজটা খুলতে লাগলো। এই সাথে দৃশ্য চলে যায় কিছুক্ষণ আগে। হালিমা বেগমের অপারেশন চলছে। হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার জাহাঙ্গীর তার পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাইম হালিমা বেগমের মাথার কাছে দাঁড়িয়ে আছে কান্না ভেজা চোখে। ইনায়া ডাক্তার জাহাঙ্গীরকে সাহায্য করছে। হালিমা বেগমের কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে। অক্সিজেন মাস্কের ভেতরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ডাক্তার জাহাঙ্গীর হতাশ হয়ে আশা ছেড়ে দিয়ে জাইমের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জাইম, তোমার মায়ের শেষ সময় চলে এসেছে। এখন কাটাছেঁড়া করলে তার কষ্ট বাড়ানো ছাড়া আর কোনো লাভ হবে না। হার্টে প্রচণ্ড চাপ খাওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব না। শেষবারের মতো মায়ের সাথে কথা বলো। এই বলে ডাক্তার জাহাঙ্গীর জাইমের বুকে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বেরিয়ে গেল অপারেশন থিয়েটার থেকে। জাইম পাথরের মতো দাঁড়িয়ে রইল। ইনায়া জাইমের কাছে এসে কাঁধে হাত দিয়ে বলল, আন্টি, আপনাকে কিছু বলতে চাই, তার অক্সিজেন মাস্কটা খুলে দিন। এ বলে ইনায়াও চলে গেল। জাইমের পুরো শরীর কাঁপছে। কম্পিত হাতে ধীরে ধীরে অক্সিজেন মাস্কটা খুলে দিল জাইম। হালিমা বেগম টানা টানা চোখে তাকিয়ে জাইমের দিকে হাত বাড়িয়ে দিল। জাইম নিজেকে শক্ত করে হালিমা বেগমের হাত ধরে বলল, তুমি চিন্তা করো না মা, ডাক্তার বলেছে তুমি ঠিক হয়ে যাবে, আমি তোমার কিছু হতে দিব না। হালিমা বেগম শুকনো ঠোঁটে একটু হেসে বলল, ওই যে মালাকুল মৌত দাঁড়িয়ে আছে, শুধু তোকে কয়েকটা কথা বলার সময় দিয়েছে আমাকে। জাইম বাচ্চাদের মতো করে কান্না করে দিল। হালিমা বেগম বলল, কাঁদবি না একদম, এখন আমার কথা মন দিয়ে শোন। আমার ব্যাগে একটা কাঠের বাক্স খুঁজে পাবি, তার ভিতরে একটা লকেটের একটা ঠিকানা আছে। ওই ঠিকানায় গিয়ে জিজ্ঞাসা করবি হালিমা নামে কাউকে চিনে কিনা। জাইম বলল, সেখানে কে থাকে? তুমি কি সেখানেই যাচ্ছিলে? হালিমা বেগম বলল, হ্যাঁ, সেখানে অনেক প্রশ্নের উত্তর আছে। এখন তোকে আমি যা বলবো শুনে নিজেকে শান্ত রাখবি, কথা দে। জাইম বলল, কথা দিলাম মা, বলো কি বলবে। হালিমা বেগম নিঃশ্বাস বন্ধ হতে হতে বলতে লাগলো, আমি তো সত্যিকারের। এটুকু বলতেই হালিমা বেগমের নিঃশ্বাস ধীর হতে লাগলো, চোখগুলো নিভে যেতে লাগলো। যাই পাগলের মতো বলতে লাগলো, মা কি হলো? তুমি আমার সত্যিকারের কি? মা বলো প্লিজ, মা চোখ বন্ধ করো না, মা আমাকে ছেড়ে যেও না। হালিমা বেগম ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এখনো জাইমির হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছে। আর কোনো শব্দ হলো না। জাইম কাঁদতে কাঁদতে হালিমা বেগমের মাথার কাছে শুয়ে পড়ল। দৃশ্য ফিরে আসে বর্তমানে। তার মানে এখন আপনি ঠিকানায় যাবেন যেখানে যাওয়ার সময় আন্টির মৃত্যু হয়েছে। ইনায়ার কথা শুনে জাইম বলল, হ্যাঁ, আমার মা কি বলতে চেয়েছিল শেষে সেটা এখন আমি বুঝতে পারছি না, হয়তো এখানে গেলে আমার সব প্রশ্নের উত্তর পাবো। ইনায়া বলল, তাহলে আমিও যাচ্ছি আপনার সাথে। তখন আরেকটা কণ্ঠ, সাথে আমিও যাব। দেখা গেল তনিকা এসেছে, হাতে একটা টিফিন বক্স। জাইম অবাক হয়ে বলল, তনিকা তুই এখানে কি করছিস এত রাতে? তনিকা বলল, আর সারাদিনে কিছু পেটে ফেলেছিস? না খাওয়া বাদ দিয়ে নিজের চেহারার কি অবস্থা করেছিস খেয়াল আছে? আন্টির জন্য আমার আর কষ্ট হচ্ছে, কিন্তু যদি এখন আন্টি থাকতো তাহলে তোকে অবস্থায় দেখে কষে 2টা থাপ্পড় মারতো। ইনা বলল, দেখুন স্যার, আপনি কত লাকি, মায়ের মতো বউ পাইছেন। এই বলে ইনায়া হেসে দিল। জাইম ধমক দিয়ে বলল, চুপ করেন, আর হ্যাঁ, নিজের জামা কাপড় গুছিয়ে নিন, জানি না এই সফর কতদিনের, অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। ইনায়া তনিকার দিকে তাকিয়ে বলল, দেখো দেখো, তুমি আসলে তাই আমাকে জড়িয়ে দেখার জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক মতো কষে থাপ্পড় মেরে খাওয়াও, আমি যাচ্ছি। তনিকা ইনায়ার কাছে গিয়ে বলল, এই সরি ইনায়া,
এনে একটু মুচকি হেসে বলল, ইটস ওকে, আমি মনে রাখিনি। যা কিছু তোমার তা শুধুই তোমার। জাইম বলল, এই তোরা কিনে কথা বলতেছিস? শুনি স্যার, পরে কখনো বুঝবেন। এই বলে ইনায়া চলে গেল। তনিকা টিফিন বক্স খুলে খাবার বের করে জাইমকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে ইনায়া। তখনকার হাসি মুখটা এখন সম্পূর্ণ মলিন, চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই নিশ্চুপ চেহারায় ফুটে উঠেছে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার যন্ত্রণা। পাগুলো চলতে চাইছে না। ইনায়ার চোখগুলো ঝাপসা হয়ে আসছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু নিজেকে সামলে নিল। তখনই চোখ গেল সেই বাচ্চাটা সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছে। ইনায়া তাকে ডাক দিল, এই পিচ্ছি, কোথায় যাচ্ছ? দাঁড়া বলছি। বাচ্চারা একটু থেমে গিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে ভয়ানক একটা হাসি দিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ইনায়া কিছু না ভেবে তার পিছু নিল আর ডাকতে লাগলো, দাঁড়া বলছি, ওইদিকে যেও না। ইনায়া দৌড়ে হাঁপাতে হাঁপাতে ছাদে গিয়ে পৌঁছালো। হাঁটুতে ভর দিয়ে জোরে শ্বাস নিতে নিতে আশেপাশে তাকিয়ে দেখলো সেখানে কেউ নেই। অথচ ইনায়া স্পষ্ট দেখেছে বাচ্চারা ছাদে এসেছে। ভালো করে চোখ বুলিয়ে বাচ্চাটাকে দেখতে পেল না। অবাক হয়ে এগিয়ে গেল ছাদের কার্নিশে। সেখান থেকে নিচে তাকালো। মানুষজনের হাঁটা চলার গাড়ি চলাচল ছাড়া তেমন কিছুই চোখে পড়ল না। সেখান থেকে চোখ সরিয়ে ফিরে আসার জন্য পেছনে ঘুরতেই ইনায়ার সামনে ভয়ানক এক পোড়া মুখের আকৃতি চলে আসলো। ইনায়া ভয় পেয়ে আচমকা পা পিছলে ছাদ থেকে পড়ে যেতে ধরল। ইনায়া কুয়াশার মাঝে হন্তদন্ত হয়ে ছুটছে আর বারবার পেছনে ফিরে তাকাচ্ছে। কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে ইনায়ের পিছু নিয়েছে। ছুটতে ছুটতে ইনায়া তিতাসনগর গ্রামে পৌঁছে গেল। ছন দিয়ে তৈরি ঘরগুলো আজ আলোকিত। হারিকেনের হলদে আলোতে কুয়াশা ভেদ করে ইনায়ার চোখে বাড়ি দিচ্ছে। প্রতিটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা বাচ্চা। তারা এক দৃষ্টিতে ইনায়ার দিকে তাকিয়ে হাতের ইশারায় ডাকছে আর বলছে, আমাদের ঘরে এসো, আমরা অনেকদিন কিছু খাইনি, আমরা ক্ষুধার্ত, আমাদের ঘরে এসো। ইনায়া আরো ভয় পেয়ে আতঙ্কিত চেহারায় দৌড়ে চলে যেতে লাগলো। পেছন থেকে ওই বাচ্চাগুলোর সম্মিলিত আহ্বানের কণ্ঠে যেন ইনায়ার পিছু ছাড়ছে না। একটু দূরে গিয়ে ইনায়া কিছু একটার সাথে উষ্টা খেয়ে মুখ থুবড়ে পড়ল। কোকড়াতে কোকড়াতে পেছনে তাকিয়ে দেখলো যার সাথে উষ্টা খেয়েছে সেটা একটা লাশ। উপরে পড়ে আছে মাথা আলাদা করে, গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ইনায়া আরো ঘাবড়ে গিয়ে যখনই উঠে দৌড় দিতে যাবে তার আগেই কাটা মাথাটা ঘুরিয়ে ইনায়ার সামনে চলে আসলো। ইনায়া চিৎকার করে পিছিয়ে গেল এবং খেয়াল করলো এটা তো জাইমের মাথা। ইনায়া কাপা কাপা কণ্ঠে বলল, জাইম। আস্তে আস্তে কাটা মাথাটা স্পর্শ করার জন্য হাত বাড়ালো। যখনই মাথাটা স্পর্শ করবে তখনই ধাপ করে চোখ মেলে তাকিয়ে ভয়ানক এক হাসি দিল। ইনায়া ভয় চিৎকার করে পিছিয়ে উল্টে পড়ে গেল। তাড়াতাড়ি করে উঠে আবার দৌড় দিল। একসময় হাঁপাতে হাঁপাতে ইনায়া একটা উঁচু টিলার উপর চড়ল। সামনে আর কোনো পথ নেই। ইনায়া একবার পেছনে তাকালো, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। এবার সামনে তাকিয়ে টিলা থেকে নিচের দিকে তাকালো, দেখা গেল অন্তহীন খাদ নিচে। ইনায়া এবার শান্ত হয়ে টিলার ঠিক কিনারায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে লাফ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলো। ঠিক তখনই পেছন থেকে জাইমের কণ্ঠ ভেসে আসলো, কেন করছিস সেটা তুই? ইনায়া চোখ মেলে তাকিয়ে ধীরে ধীরে পেছনে ফিরে জাইমকে দেখে বলল, যাতে তুই বেঁচে থাকিস। জাইম বলল, নিজেকে উৎসর্গ করে আমাকে বাঁচিয়ে রেখে তোর লাভ কি? ইনায়া মুচকি এসে বলল, আমার যদি 1000টা জীবনও থাকতো তাহলে 1000 বার তোর জন্য আমি নিজের জীবন উৎসর্গ করতাম। আমি জানি তোকে আমি পাবো না, তাই এটা আমার মৃত্যু না, এটা আমার মুক্তি। জাইম জিজ্ঞাসা করলো, মুক্তি? ইনায়া বলল, হ্যাঁ মুক্তি। ভালোবাসার মানুষটাকে অন্যর হতে দেখা এই বিষাক্ত পৃথিবীর সবচেয়ে ভয়ানক দৃশ্য। জাইম বলল, কিন্তু আমি তো তোকে মরতে দিব না। ইনায়া বলল, তোকে বাঁচতে হলে আমাকে মরতে হবে, আর আমি তোর জন্য রোজ মরতে চাই, কারণ আমার জানাজা তোর বাড়ির সামনে দিয়ে যাবে। এই উসিলাই তোকে এক নজর দেখতে তো হবে। জাইম বলল, না ইনায়া, আমার ভাগ্য আমাকে গ্রহণ করতে দে। আমার জন্য তুই নিজেকে শেষ করিস না। বেঁচে থাকতে আমি কোনোদিন তোর হতে পারবো না, তাই আমি মৃত্যুকে বেছে নিলাম। তুই ফিরে যা এখান থেকে। ইনায়া পাপ পিছাতে পিছাতে টিলার আর কিনারায় গিয়ে হাত মেলে মুচকি হেসে বলল, আমি কখন বললাম তুই আমার হয়ে যা? আমি তো বলেছি শুধু এইটুকু নজরে থাক, যাতে চোখের শান্তি হয়ে যায়। এই বলে ইনায়া ধীরে ধীরে টিলা থেকে পড়ে যেতে লাগলো। জাইম চিৎকার করে হাত বাড়িয়ে ইনায়াকে ধরার জন্য ছুট দিল। এর সাথে দৃশ্য ফিরে আসে বর্তমানে। তনিকা জাইমের মুখে খাবার তুলে দিচ্ছিল। এমন সময় জাইম জানলা দিয়ে দেখতে পেল শো করে কেউ নিচে পড়ে গেল।
মুহূর্তেই নিচ থেকে মানুষজনের হট্টগোল শোনা গেল, কেউ ছাদ থেকে পড়ে গিয়েছে। জাহিম ভয়ার্ত চোখে বলে উঠল, ইনায়া। খাবার রেখে দৌড়ে গেল নিচে তাড়াতাড়ি করে। গিয়ে দেখলো সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে আর আফসোস করছে। জাহিমের অন্তরাত্মা যেন শুকিয়ে গেল। ধীর পায়ে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে যা দেখলো তাতে একটু স্বস্তি আসলেও বেশ অবাক হলো। সেখানে পড়ে আছে সেই বাচ্চাটার রক্তাক্ত নিথর দেহ। বাচ্চাটা এখনো চোখ মেলে তাকিয়ে আছে জাহিমের দিকে, মুখে অদ্ভুত এক হাসি। পেছন থেকে ইনায়ার কণ্ঠ, কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝলাম না স্যার। জাহিম পেছনে তাকিয়ে দেখলো ইনায়া আর আদিবা দাঁড়িয়ে আছে। জাহিম ইনায়াকে দেখে একটু হেসে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, তুই ঠিক আছিস? তনিকা পাশ থেকে এটা দেখে অন্যদিকে মুখ করে নিল, যা ইনায়ার চোখ এড়ালো না। ইনায়া তাড়াতাড়ি করে জাহিমের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলল, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু বাচ্চাটা ঠিক আমার চোখের সামনে থেকে পড়ে গিয়েছে নিচে। আমি চেষ্টা করেছিলাম তাকে থামাতে, কিন্তু জাহিম বলল, কি হয়েছিল তখন? দৃশ্য চলে যায় কিছুক্ষণ আগে। ইনায়া ছাদ থেকে পড়ে যাচ্ছিল ভয় পেয়ে। ঠিক এমন সময় একটা ঠান্ডা হাত খপ করে ইনায়ার হাত ধরে ফেলল এবং এক টানে ছাদে এনে ফেলে দিল। ইনায়া গিয়ে চিলেকোঠার দেয়ালের সাথে বাড়ি খেয়ে আছড়ে পড়ল। হাতের কোনোই ডলতে ডলতে সামনে তাকিয়ে দেখল আদিবা দাঁড়িয়ে আছে ছাদের ঠিক কার্নিশে। তার চুলগুলো বাতাসে উঠছে, চোখগুলো সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছে। ইনায়া ভয় পেয়ে বলল, আদিবা তুই? আদিবা এগিয়ে এসে পড়ে থাকে ইনায়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, এই জন্যই আমি কাউকে সাহায্য করতে চাই না। থ্যাংক ইউ বলতে তোদের মুখ ব্যথা করে? ইনায়া ভ্রুকুচকে বলল, কি আবল তাবল বলতেছিস? আর তুই এই সময় এখানে কেন? আদিবা ইনায়ার হাত ধরে এক টানে নিজের বুকে এনে চেহারা থেকে ইনায়ার এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে বলল, চাঁদের আলো পড়লে মেয়েরা আরো বেশি মায়াবতী হয়ে যায়, ইচ্ছা করে ঠাস করে প্রেমে পড়ে যাই। ইনায়া হকচকি গিয়ে বলল, তোর মাথা ঠিক আছে নাকি রে? কয় প্যাক মেরে এসেছিস? আদিবা হঠাৎ রাগান্বিত গলায় কাকে যেন বলল, হতচ্ছাড়া, এসব কি করছিস তুই? বের হ বলছে আমার শরীর থেকে। ইনায়া রেগে বলল, ছাড় আমাকে। লাল পানির সাথে শুকনো পাতা মিশে খেতে এসেছিস নাকি? কাকে হতচ্ছাড়া বলছিস? তখনই আদিবার পেছনে একটা সাদা ধোয়া আকৃতির অবয়ব উকি মেরে বলল, আমাকে বলছে। ইনায়া বলল, গুপ্তু, তাহলে তুমি আদিবার শরীরে ঢুকে এসব মাতলামি করছিলা? আদিবা বলল, তো তোর কি মনে হয় আমার এক রাতের মাঝে মেয়েদের প্রতি ইন্টারেস্ট জেগে গেছে? এই বলে আদিবা ইনায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তবে তোর শরীরের ঘ্রাণটাও কিন্তু মাস্ত। কোনো পারফিউম ইউজ করিস তুই বলতো? ইনায়া বলল, তোকে কেন বলবো? এর আগে তুই আমাদের বাসায় এসে আমার ফেস ওয়াশ চুরি করে নিয়ে গেছিস। আদিবা বলল, দেখ, প্রথম কথা হলো ওটা চুরি করিনি, না বলে নিয়ে গিয়েছিলাম। আর দ্বিতীয় কথা হলো ওটা আমি ইউজ করতে পারিনি, আমার বাবা হ্যান্ড ওয়াশ মনে করে হাত দিয়ে ফেলেছে। পেছন থেকে গুপ্ত বলল, তোমার কি একটু 2 মিনিটের জন্য বিরতি নেবে? আমি গিয়ে চাল ভাজা নিয়ে আসি। খালি মুখে ঝগড়া দেখে মজা পাচ্ছি না। আদিবা রেগে বলল, তোমার কথা তো ভুলেই গিয়েছিলাম। এখন বলো কোন সাহসে আর কি কারণে তুমি আমার শরীরে ব্যবহার করেছ? তুমি তো চলে গিয়েছিলে। গুপ্ত বলল, হ্যাঁ চলে গিয়েছিলাম, কিন্তু এখন ফিরে এসেছি। আমার মন বদলেছে, তোমাদের সাহায্য করবো বলে ঠিক করেছি। আদিবা বলল, নিশ্চয়ই এখানে তোমার কোনো স্বার্থ আছে। তুমি তো আবার নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করো না, এমনকি সম্পর্ক স্থাপন করো স্বার্থের জন্য। স্বার্থ হাসিল হয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দাও। গুপ্ত বলল, দেখো আদিবা, তুমি আমাকে ভুল বুঝছো। আদিবা বলল, তবুও তো আমি তোমাকে বুঝছি, তুমি তো তাও করনি। শোনো, তোমার কোনো সাহায্য দরকার নেই আমাদের, আর ভুলেও দ্বিতীয়বার আমার শরীর ব্যবহার করার কথা চিন্তা করবে না। গুপ্ত হতাশে বলল, ঠিক আছে, তাহলে আমি চলে যাই। একেই বলে আমার পুরো দুনিয়াকে ইগনোর করে নিজের মানুষের কাছে ইগনোরই হই। এই বলে গুপ্ত চলে যাচ্ছিল, ইনায়া তাকে থামিয়ে দিয়ে বলল, গুপ্ত দাঁড়া একটু, আদিবা তুই এদিকে আয়। ইনায়া আদিবাকে এক পাশে নিয়ে গিয়ে ফিসফিস করে বুঝিয়ে বলল, দেখ, এখন জিদের সময় না। সত্যি বলতে গুপ্তকে আমাদের দরকার। গুপ্ত না থাকলে এতক্ষণ আমি ছাদ থেকে পড়ে চিটপাটাং হয়ে থাকতাম। আদিবা বলল, কিন্তু ও আমার জীবনটা যেভাবে শেষ করে দিয়েছে, তারপরেও কি করে ওর সামনে নত হওয়া যায়? কোনো মানে হয়? ইনায়া বলল, নত হতে তোকে কে বলেছে? দেখ, এখানে জাইমের জীবন ঝুঁকিতে আছে। জাইম আমার সবচেয়ে কাছের মানুষ। তুই কি চাস জাইমের কোনো ক্ষতি হয়ে যাক? আদিবা মাথা চুলকে বলল, না তা চাই না, কিন্তু। ইনায়া বলল, আর কোনো কিন্তু না। এর আগে যেমন গুপ্ত তোকে ধোকা দিয়েছে, এবার না হয় আমাদের কাজ শেষে তুই ওকে ধোকা দিয়ে দিবি। তার আগে এমন আচরণ করবি যেন মনে করে তুই আবার তার প্রেমে পড়েছিস। আদিবা হেসে বলল, এটা দারুণ আইডিয়া। শালাকে এবার এমন ছ্যাঁকা দিব যে বরফ ডললেও চামড়া উঠে যাবে। তবে আরেকটা শর্ত আছে আমার। ইনায়া রেগে বলল, আচ্ছা, যা, তোকে আমার পারফিউমটা দিয়ে দেব। এখন চল, গুপ্তকে মানিয়ে নে।
আদিবা হাসি দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা গুপ্তক থেকে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা, তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো, তাহলে তোমাকে এই সুযোগটা দেয়াই যায়, তাই না? পেছন থেকে ইনায়া বলল, হ্যাঁ, তা তো অবশ্যই, প্রত্যেকটা মানুষ দ্বিতীয় সুযোগ ডিজার্ভ করে। গুপ্ত বলল, কিন্তু আমি তো শুনেছি কাউকে দ্বিতীয় সুযোগ দেয়া মানে আগের বার বুলেট জায়গা মতো লাগেনি, তো এবার ঠিক হৃদয় মারতে পারি। আদিবা ইনায়ের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল, দেখ কালসাপটা বলে কি, দেখ তুই। গুপ্ত বলল, আচ্ছা, আমি কালসাপ তাই না? আর তোমরা দুই বোন যে আমাকে ছ্যাঁকা দিয়ে বরফ ডলার বুদ্ধি করছো, তাতে কিছু না। আদিবা জিব্বায় কামড় দিয়ে বলল, কামিনা শুনে ফেলেছে, খরগোশের মতো কান। ইনা এগিয়ে এসে বলল, গুপ্তু, সবকিছু বাদ, তুমি আমাদের সাহায্য করো, জাইমের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। গুপ্তু ইনায়ের ঠিক চোখের সামনে এসে বলল, তুমি বাঁচবে না। যখন ছাদ থেকে পড়ে যাচ্ছিলে তখন তোমার ইলুশনে যা দেখেছ তা কিন্তু মিথ্যা না। ইনায় অবাক হয়ে বলল, তার মানে? তখনই গুপ্ত ইনায়ের মুখে আঙুল দিয়ে চুপ করে দিয়ে বলল, সেখানে আছে। কে? আদিবার ইনা একসাথে বলে উঠল। গুপ্ত বলল, তুমি যার পিছু করে এখানে এসেছিলে, বেরিয়ে আয় লুকিয়ে মা থেকে। দেখা গেল ছাদের রেলিংয়ের ওপর দিয়ে সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে হাঁটছে সেই বাচ্চাটা। ইনায়া চিৎকার করে বলল, এই পড়ে যাবে তো, নেমে আসো ওখান থেকে। গুপ্ত বলল, সে তোমার কথা কখনোই শুনবে না, কারণ তার মাঝে আছে ওই গ্রামের কোনো এক অপশক্তি। কথা শোনো আমার, তুমি যেই হও না কেন, ফিরে যাও এখান থেকে, যেখান থেকে এসেছিলে, আর গিয়ে বলো আমি গুপ্তু, ইফরিত বংশের জিন তার সুরক্ষায় নিয়োজিত হয়েছে, তোমরা যার ক্ষতি করতে চাও। বাচ্চাটি এবার হাঁটা থামিয়ে গুপ্তর দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে গড়গড় করে বলল, গভীরতা না জেনে পানিতে ঝাঁপ দিলে কি হয় জানো তো? গুপ্ত বলে, আমি সাঁতার জানি, আর হাঙরের সাথে লড়াই করার কৌশলও জানি, তাই আমাকে পানির গভীরতা মাপতে এসো না। বাচ্চাটা ঘাড় কাত করে হাসি দিল, কালো কুচকুচে দাঁতগুলো বেরিয়ে এলো, চেহারাটা আগুনে পোড়া মানুষের মতো ঝলসে গেল। সবশেষে বলল, তাহলে চলে এসো, আমরা তোমার অপেক্ষায়। এই বলে বাচ্চাটা আস্তে আস্তে করে ছাদ থেকে নিজেকে ফেলে দিল। ইনে দৌড়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। পরন্ত অবস্থায় বাচ্চাটার শরীর থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে হাওয়ায় মিদে গেল, আর সে ধপাস করে নিচে পড়ে থেতলে গেল। দৃশ্য বর্তমানে ফিরে এলো। বাচ্চাটার পরিচয় কিংবা বাসা বাড়ির কোনো খোঁজ পাওয়া গিয়েছে? এসআই সিরাজের প্রশ্নে অন্য এক পুলিশ সদস্য বলল, হ্যাঁ স্যার, বাচ্চাটা এতিম, তার কেউ নেই, শপিং মলের সামনে জুতা সেলাই করত। কয়েকদিন আগে হঠাৎ করেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তাকে এখানে নিয়ে আসা হয়, কিন্তু ছাদ থেকে কিভাবে পড়লো বা কেউ ফেলে দিয়েছে নাকি সেটা এখনো তদন্ত চলমান। তখনই জাইম এসে বলল, স্যার, আপনাদের ফর্মালিটি শেষ হলে আমরা বাচ্চাটাকে পোস্টমর্টমে পাঠাতে চাই, উইথ ইউর পারমিশন। এসআই সিরাজ বলল, আপনি তো ডাক্তার জাইম, তাই না? বাচ্চাটার চিকিৎসার দায়িত্ব ছিলেন। জাইম হ্যাঁ সূচক জবাব দিল এবং বলল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, সে প্রায় সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু ছাদে কিভাবে পৌঁছালো সেটা জানা নেই। এসআই সিরাজ একটু সন্দেহাতীত ভাবে তাকে বলল, চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি সব রহস্য উন্মোচন হবে, তারপর দেখা যাবে সে পড়ে গিয়েছে নাকি ফেলে দিয়েছে কেউ। জাইম ভুরু কুঁচকে বলল, আপনি কি আমাকে সন্দেহ করছেন কোনো কারণে? এসআই সিরাজ একটু হেসে বলল, ডাক্তার সাহেব, আমরা পুলিশ, একটা কেস ওপেন করলে নিজেকেও সন্দেহ তালিকায় রাখি। আই হোপ ইউ আর নট দ্য সাসপেক্ট। জাইম সৌজন্যমূলক হাসি দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এসআই সিরাজ ডাক দিয়ে বলল, শুনেছি আপনার মা গত হয়েছেন রিসেন্টলি, খুব খারাপ লাগলো শুনে, আপনাকে সমবেদনা জানানোর ভাষা জানা নেই। জাইম পেছনে থেকে বলল, ধন্যবাদ, দোয়া করবেন তার জন্য। এসআই সিরাজ হেসে বলল, আমাদের মতো হারাম খাওয়া মানুষদের দোয়া কবুল হবে না ডাক্তার সাহেব, আর হ্যাঁ, এই কেসের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাহস ছেড়ে কোথাও যাবেন না। জাইম কিছু বলতে চেয়েও বলল না, চলে আসলো। এসআই সিরাজ পাশের পুলিশ সদস্যকে বলল, ডাক্তারের গতিবিধি লক্ষ্য করো, সে কোথায় যায়, কার সাথে দেখা করে, সবকিছু আমি জানতে চাই। দৃশ্য পরিবর্তন। ইনায়া, তনিকে এবং আদিবা গাড়িতে বসে আছে। ইনায়া বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর বলছে, এই জাইম এখন আসছে না কেন, এতক্ষণ তো লাগার কথা না? তনিকা বলল, হয়তো কোনো জরুরি কাজে আটকে গিয়েছে, তোমার এত অস্থির হওয়ার কারণ নেই। ইনায়া তনিকার দিকে একটু তাকালো, কিছু বলতে যাবে এমন সময় জাইম চলে আসলো। তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসলো এবং বলল, আমরা যেই ঠিকানায় যাচ্ছি সেটা প্রায় 5 ঘন্টার রাস্তা, যেতে যেতে সকাল হয়ে যাবে, আর কত সকাল পরে ফিরতে পারবো সেটা জানা নেই, তাই সবাই নিজ নিজ বাসা থেকে অনুমতি নিয়ে এসেছিস তো? আদিবা বলল, আমার অনুমতির দরকার নেই, এনার সাথে আছে বললেই 7 খুন মাফ। এনা বলল, আর আমি জাইমের সাথে আমি বললে আমার 14 খুন মাফ।
সবাই তাকালো তনিকার দিকে। জাইম জিজ্ঞাসা করলো, তোর বট বাবাকে জানিয়ে এসছিস? তনিকা বলল, বট বাবা তো সেই কবেই আমার দায়িত্ব তোর হাতে তুলে দিয়েছে, তাই আমার কোনো সমস্যা নেই। এই বলে তনিকা ইনায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো, যেন কিছু জিতে গিয়েছে। ইনায়া মুখ ভেঙচি মেরে বলল, জাইমের কি এখনো দায়িত্ব নেওয়ার বয়স হয়েছে নাকি? ওর গলার টাই পর্যন্ত আমি ঠিক করে দেই ডিউটিতে এলে। তনিকা ভেঙচি মেরে বলল, আর আমি তো ওর প্যান্টের বেল্ট ঠিক করে দিই। ইনায়া বলল, আর আমি ওর চশমা ক্লিন করে নিয়ে যেতে পড়িয়ে দেই চোখে। তনিকা বলল, আর আমি ওর জুতার ফিতা বেঁধে দিই প্রতিদিন সকালে। পাশ থেকে আদিবা বলল, আরে সকালে হুচ্ছে দেয় কে শুনি? জাইম কাশতে কাশতে বলল, তোদেরকে কি ঝগড়া করার জন্য নিয়ে এসছি আমি? চুপচাপ বসে থাক। আমার জুতা চাই, চশমা চাই, কারোর পাওনা লাগবে না। আমার 2টা হাত আছে এখনো। তনিকা বলল, হ্যাঁ, ওই 2টা হাত শুধু আমাকে আদর করার জন্য। ইনা বলল, না, ওই 2টা হাত আমার চোখের পানি মুছে দেওয়ার জন্য। আদি বলল, আরে ওই 2টা পা তোকে 2টারে লাথি মারার জন্য। জাইম কপাল চাপড়ে বলল, এখন বিপদ সাথে করে নিয়ে যাচ্ছি মাবুদ। তখনই পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। জাইম বলল, এই মরেছি রে, মনে হয় আজকে চোর পুলিশ খেলা হতে চলেছে। এই বলে জাইম গাড়ির স্টিয়ারিংটা ধরে বলল, সিট বেল্ট বেঁধে নে সবাই, রেস শুরু হবে এখন। গভীর রাত, কুয়াশার মাঝে খাটিয়ায় করে একটা মৃতদেহ নিয়ে 4 জন হেঁটে যাচ্ছে মাটির রাস্তা ধরে। পেছনে হারিকেন হাতে নিয়ে সবাই শু শু শব্দ করে তালে হাঁটছে। তাদের মাঝে এক মহিলা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তারা হাঁটতে হাঁটতে বড়সড় একটা ছনের তৈরি ঘরের সামনে গিয়ে থামলে এবং খাটিয়া নিচে রাখলো। দেখা গেল সেখানে সাদা কাপড়ে মোড়ানো একটা মধ্যবয়স্ক লোকের লাশ। গ্রামের সবাই একসাথে সেজদায় পড়ে গেল এবং একসাথে বলে উঠল, মালিক। ছনের ঘর থেকে একজন লোক বের হয়ে আসলো। মাথায় সিংহের মাথার মতো ভয়ানক একটা মুকুট, গায়ে ভাল্লুকের লোমের মতো অদ্ভুত পোশাক, গায়ে একটা কালো কাটা দাগ, আর হাতে কঙ্কালের মাথার মতো একটা শঙ্খ। এই লোকের নাম সিজ্জিন, গ্রামের প্রধান সিজ্জিন। কালো জাদু চর্চা করে ভয়ানক শক্তি হাসিল করেছে। তার সামনে বুক টান করে দাঁড়ানোর সাহস কারণ নেই। তার মুখ থেকে বের হওয়া বাক্যই এই গ্রামের শাসন। সিজ্জিনকে গ্রামের সবাই মালিক বলে ডাকে। সবাই সেজদা থেকে উঠে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কান্না করা মহিলা এগিয়ে এসে বলল, মালিক, আর কতদিনই রাতের অভিশাপে আমাদের পুরুষরা মারা যাবে। রাতের আধারে কাজ করতে গিয়ে সাপের কামড়ে আমার স্বামী আজ মারা গেল। আমরা কি আর কখনো সূর্যের আলো গায়ে মাখতে পারবো না? এই অভিশাপের কি কোনো নিরাময় নেই? সিজ্জিন কোনো কথা না বলে ধীর পেয়ে এগিয়ে গেল খাটিয়ার দিকে। লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখলো ওই সাপের বিষে ওই লোকের চেহারা সম্পূর্ণ নীল হয়ে গিয়েছে। সিজ্জিন উঠে দাঁড়িয়ে গ্রামবাসীর দিকে এক নজর তাকিয়ে ওই মহিলাকে কাছে ডাকলো। মহিলা ভয়ে ভয়ে কাছে আসলো। সিজ্জিন তার মাথায় হাত রেখে ভারী গলায় জিজ্ঞাসা করলো, কষ্ট হচ্ছে? সিজ্জিনের কণ্ঠ এতটাই ভারী আর ভয়ানক ছিল যে সেখানকার মাটি সহ কেঁপে উঠছে। মহিলাটা কান্না আর ভয়ং মিশ্রিত কণ্ঠে বলল, অনেক কষ্ট হচ্ছে মালিক। এর আগেও আমার ছোট বাচ্চা রাতের আধারে খেলা করতে গিয়ে পানিতে পড়ে মারা গিয়েছিল। এখন আমার স্বামীও চলে গেল, আমার আর কেউ রইল না। সিজ্জিন অদ্ভুতভাবে বলল, তাহলে তোমারও উচিত তাদের কাছে চলে যাওয়া। মহিলা ভয়ে কেঁপে উঠে সিজ্জিনের দিকে তাকিয়ে কিছু বুঝে ওঠার আগেই একটা চিকন ধারালো সুতো এসে মহিলার ঘাট থেকে মাথাটা ফেলে দিল। রক্তের ছেটা সিজ্জিনের মুখে এসে পড়ল। গ্রামের সবাই কেঁপে উঠল। ভয় সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। সিজ্জিন তার মুখ থেকে লম্বা একটা জিহ্বা বের করে চেহারায় লেগে থাকা রক্তগুলো চেটে খেয়ে নিল। কোনো স্বাভাবিক মানুষের জিহ্বা এত লম্বা হয় না। এরপর মহিলার কাটা মাথাটার চুল ধরে উঠিয়ে গ্রামবাসীর দিকে তাক করে রাগান্বিত কণ্ঠে বলল, আমি তোমাদের রক্ষাকর্তা। তোমরা আমার জন্য বাঁচবে, আমার জন্য মরবে। এই নিয়ে যদি কেউ অভিযোগ করে তাহলে তার অবস্থাই মহিলার মতো হবে। গ্রামের সবাই আতঙ্কিত হয়ে পড়ল। আপনি যেমন বলবেন মালিক, আমরা কোনো অভিযোগ করব না। সিজ্জিন এক এক করে সবার সামনে গিয়ে বলতে লাগলো, এই অভিশাপ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমরা আবার আগের মতো সূর্যের আলো গায়ে মেখে নিজেদের কাজকর্ম করতে পারবো। সে আসছে তার মৃত্যুর দিকে, আর মৃত্যুই হবে এই অভিশাপের সমাপ্তি। দৃশ্য ফিরে এলো বর্তমানে। জাইম ফুল স্পিডে গাড়ি ছুটিয়েছে। পেছনে পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে পিছু করছে। রাতের শহর হওয়ায় রাস্তা পুরো ফাঁকা। পুলিশ হ্যান্ডমাইক দিয়ে বলছে, গাড়ি থামান ডাক্তার জাইম, আমাদের যত ভাগাবেন তত মামলা কঠিন হবে। থেমে যান এবার। জাইম রাগে কটমট করে বলল, এই পুলিশ এত সিরিয়াস হয়ে গেল কবে থেকে? সবসময় দেখে এসছি মুভির শেষে পুলিশ আসে, এখন মুভির মাঝখানে চলে আসলো কিভাবে? ওরা কি স্ক্রিপ্ট পড়ে গল্পে আসেনি? ইনে হাসতে হাসতে বলল, বাংলা মুভির পুলিশের স্ক্রিপ্টে একটা ডায়লগ থাকে, আইন নিজের হাতে তুলে নেবেন না।
তবে আমার কিন্তু মজাই লাগছে, এমন অ্যাডভেঞ্চার আমার স্বপ্ন ছিল। তনিকা বলল, আর আমার তো পুলিশ দেখলেই ভয় লাগে, কারণ ওরা যারা গুলি করে লাগে তার পাশের জনের গায়ে। জাইম বলে, এমনিতেই লাইফে 99 প্রবলেম নিয়ে ঘুরছি, এখন আবার পুলিশের মামলা কি 100 প্রবলেম পূরণ হবে? হেসে উঠল। পাশ থেকে আদিবা বলল, তোরা হাসছিস কেন ভূতনিকি? জাইমের 99 প্রবলেমের মাঝে দুইটার নাম তনিকা আর ইনায়া। জাইম রেগে আদিবাকে বলল, এসব কি আদিবা? কিছু বলার আগে ভেবে চিন্তে বলবা, সামান্য কমন সেন্স নেই তোমার? তনিকা আর ইনায়া খুশি হয়ে আদিবাকে ভেঙচি মারতে লাগলো। আদিবা মন খারাপ করে বলল, না ভাইয়া, আমি এভাবে বলিনি কথাটা। জাইম আরও রেগে বলল, বলবে কেন তুমি? জানো না মেয়েদের শরীর কত নরম হয়? এত কড়া সত্যি কথা ওদের গায়ে লাগলে তো শরীর ফুটো হয়ে যাবে। আদিবা হু করে হেসে উঠল। তনিকার ইনায়া জাইমের দিকে তাকিয়ে দাঁত কটমট করে একসাথে বলল, জাইমের বাচ্চা, আজকে তুই গেছিস। জাইম বলল, দেখ, আমার সাথে সাথে বেশি করলে কিন্তু আমি গাড়ি সোজা খাদে ফেলে দেব। আর এই পুলিশগুলো এমনভাবে পেছনে লাগছে কেন? আজের কথা না বলে বুদ্ধি দিয়ে কীভাবে ওদের পিছু চালানো যায়? ইনায়া বলল, সবচেয়ে ভালো হবে আমরা লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই, তারপর তারা খালি গাড়ির পিছু করবে, আমরা ট্যাক্সি নিয়ে চলে যাব। জাইম বলল, সবাই নেমে গেলে ড্রাইভার ছাড়া গাড়ি কি তোর বাপে চালাবে, অ্যাডভেঞ্চারের কৈলাস? তনিকা বলল, ব্রেন ছাড়া মাথা থেকে এর চেয়ে ভালো বুদ্ধি কীভাবে বের হবে? এরা বলে, আইসা আমার ব্রেনওয়ালা ময়ূরী, তবুও তো আমি বুদ্ধি দিছি, পারলে তুই সেটা দিয়ে দেখা। তনিকা বলল, আমি সব ছোটোখাটো কাজে মাথা খাটাই না, এর জন্য আদিবাই যথেষ্ট। আদিবা মুখ বাঁকা করে বলল, হ্যাঁ, তোকে তো আমেরিকার ইরানের যুদ্ধ মীমাংসা করার জন্য টাকা হয়। জাইম ভাইয়া, আপনি দয়া করে আমার কথা শুনবেন। সে বলে, হ্যাঁ বলো বলো, আমি আবার সুন্দরী মেয়েদের কথা ফেলতে পারি না। আদিবা এবার পেছনে তাকালো, সাইড লুকিং গ্লাসে। পুলিশের গাড়ি একটা না, বরং দুইটা। তারপর আদিবা বলল, গাড়ির স্টারিং আমার হাতে দিন ভাইয়া, আমি এদেশ থেকে পিছু ছানিয়ে নেব। ইনায়া বলল, তুই কি গাড়ি চালাতে পারিস নাকি? আদিবা একটু হেসে বলল, আমার ভিতরে যে আছে সে পারে। পরের দৃশ্যে দেখা যায় আদিবা গাড়ির স্ট্রেইংয়ে, পুলিশের গাড়ি খুব কাছে চলে এসেছে। হঠাৎ করেই পেছন থেকে ধাক্কা দিল জাইমদের গাড়িতে। সবাই সামনে ঝুঁকে পড়ল। জাইম চেঁচিয়ে বলল, কিসব অপেক্ষা করছি, স্পিড বাড়াচ্ছ না কেন? আদিবা মাথা নিচু করলো, চুল দিয়ে পুরো চেহারা ঢেকে গেল। এর মাঝে পেছন থেকে আবার ধাক্কা দিল পুলিশের গাড়ি। আদিবা মাথা উঁচু করলো এবং চোখ বন্ধ করে গাড়ির স্টিয়ারিং ঘোরালো। গাড়ির ধোঁয়ায় চারপাশ ছেয়ে গেল। বিদ্যুৎ বেগে গাড়ি ছুটল। জাইম, তনিকা, রিনা খিচ মেরে বসে রইল। গাড়ির স্পিড সবার চেহারার চামড়া বাঁকা হয়ে যাচ্ছে। জাইম কাঁপতে কাঁপতে বলল, আমি কি তোদের একটা খারাপ সংবাদ দিব? তনিকা বলল, মৃত্যুর মুখে আছে, এর চেয়ে খারাপ সংবাদ আর কি হতে পারে? জাইম বলল, মৃত্যুর ভয়টা আবারও গভীর হবে যখন জানতে পারবে আদিবা চোখ বন্ধ করে গাড়ি ড্রাইভ করছে। তনিকা ইনায়া ঘাবড়ে গিয়ে মাথা কাত করে আদিবার দিকে তাকিয়ে দেখলো সত্যি সত্যি আদিবা চোখ বন্ধ করে আছে। গাড়ি মিটার 180 গতি উঠেছে। ইনায়া কান্না করে বলল, ঘুমানোর আর সময় পেলি না? আল্লাহ যাত্রা বাঁচিয়ে নাও, আল্লাহ যাত্রা বাঁচিয়ে নাও, সবাই একটা করে নিজের পাপ স্বীকার করো, যা আজ পর্যন্ত কেউ জানে না, তাহলে আল্লাহ বাঁচিয়ে নেবে। তনিকা কান্না জড়িত কণ্ঠে বলল, লুকিয়ে লুকিয়ে বাবার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিয়ে শখ করে টান দিয়েছিলাম। তখনই বাবা বাসায় চলে আসছে। তাড়াহুড়ো করে কি করবো না করবো ভাবতে ভাবতে কিচেনে রান্না করতে থাকা মায়ের পাশে গিয়ে সিগারেট রেখে দৌড়ে রুমে এসে পড়লাম। তারপর বাবার মায়ের ঝগড়া শুরু হলো। বাবা বলছিল, এই জন্যই তো বলি মাঝে মাঝে প্যাকেট থেকে সিগারেট কমে যায় কেন? তুমি সব কবে খাওয়া শুরু করলে? তাদের ওই ভুল বোঝাবুঝির পেছনে পাপিটা আমিই ছিলাম। জাইম বলল, একবার ক্লাসে হোমওয়ার্ক করে যায়নি? মুফিসা সবাইকে বেড দিয়ে ঠাস ঠাস করে পিটিয়ে পেছন লাল করে দিচ্ছিল। এই দেখে আমার জিনিস কেঁপে উঠলো আর কাঁপার সাথে সাথে একটু কি যেন বের হয়ে গেল। মফিজ স্যারের আবার বায়ুর গন্ধে অ্যালার্জি ছিল। গন্ধ পেয়ে আমার পর্যন্ত আসার আগে তাকে ক্লাস থেকে বিদায় নিতে হয়েছিল। কিন্তু ক্লাসের কেউ জানতো না ওই পাপিটা আমিই ছিলাম। ইনা বলল, আমার জীবনে কোনো পাপ নেই, একটাই পাপ, আজকে তোদের মতো খাসাজির সাথে এসেছি। তখন আদিবা গাড়ির স্টিয়ারিংয়ে একদিকে ঘুরিয়ে চিপা গলিতে প্রবেশ করে কষে ব্রেক মেরে গাড়ি থামিয়ে দিল এবং হেডলাইটটা অফ করে দিল। মেন রাস্তা দিয়ে পুলিশ গাড়ি সাইরেন বাজাতে বাজাতে চলে গেল। অবশেষে পুলিশ থেকে পিছু ছাড়িয়ে আদিবা চোখ মেলে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম তোমরা বমি করে দিবে এই স্পিড সহ্য করতে না পেরে। যাই মিনা এবং তনিকা তিনজন একসাথে মাতালদের মতো আওড়াতে আওড়াতে বলল, আরে ওসব আমাদের অভ্যাস আছে, এর চেয়ে বেশি স্পিডে রোলার কোস্টারে উঠে বমি করিনি কখনো। পরের দৃশ্যে দেখা যায় যাই মিনা আর তনিকা একসাথে রাস্তার ধারে বসে বমি করছে। আদিবা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, সত্যি কি আমি গাড়ি চালিয়েছিলাম? ইনা বমি করা শেষে ক্লান্ত কণ্ঠে বলল, তো শুধু গাড়ি চালাসনি, উড়িয়েছি শতচ্ছাড়ি। তনিকাও হাত দিয়ে হাঁটুতে ভর দিয়ে বলে উঠল,
তা আবার চোখ বন্ধ করে এমনটা দিতে পারো করিস না। আদিবা বলল, কিন্তু আমার তো কিছু মনে পড়ছে না। ইস, কি অ্যাডভেঞ্চার মিস করে ফেললাম। গুপ্তু, এর পরের বার যা করবা তা যেন আমার মনে থাকে। জাহিম পানির বোতল থেকে মুখে পানি নিয়ে কুলি করে মুখ পরিষ্কার করে আদিবার কাছে এসে বলল, তোমার মাঝে যে আছে সে বাইরে আসছে না কেন? আদিবা বলে, সে অনেক হ্যান্ডসাম, তাই নজর লেগে যায়। এমনকি ছেলেরাও প্রথম দেখায় তার প্রেমে পড়ে যায়। জাহিম টাসকি খেয়ে বলল, ধুর, এমনটা হয় নাকি? আদিবা বলল, হয় হয় ভাইয়া। তার হাসি দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখনই জ্ঞান ফিরবে সে আবার হেসে দেয়। জাহিম বলল, কবি কবি কথা বাদ দিয়ে তাকে বলো সামনে আসতে, আমি তাকে দেখতে চাই। আদিবার কিছু না বলে চোখ বন্ধ করল। একটা দমকা বাতাসে আদিবার চুলগুলো উড়ে গেল। সাথে আদিবার পেছন থেকে আবির্ভাব হলো স্বচ্ছ কাচের মতো মায়াবী চেহারার গুপ্তু। সামনে এগিয়ে এসে সুন্দর করে হেসে জাহিমের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো ডাক্তার সাহেব। জাহিম চোখ যেন ঝলসে যাচ্ছে তার সৌন্দর্যে, হা করে তাকিয়ে আছে। এটা তো নিশ্চিত কোনো মানুষ এত মসৃণ হতে পারে না। জাহিম হতবিহ্বল হয়ে কোনো রকম গুপ্তুর সাথে হাত মিলালো, আর ব্যাকগ্রাউন্ডে গান বেজে উঠল, তুম পাস আয়ে কিউ মুস্কুরায়ে তুমনে না জানে ক্যা সপনে দিখায়ে। গুপ্তু চেঁচিয়ে উঠল, আরে এই গান কে বাজায়? বন্ধুর সাথে হাত মিলাচ্ছে, গার্লফ্রেন্ডের সাথে না। গান বন্ধ হয়ে গেল। জাহিম হুশ এসে তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ ঠিকই তো, এই সিচুয়েশনে এমন গান একদম বেখাপ্পা। মিউজিক ডিরেক্টরের পেমেন্ট কেটে দিতে হবে। দৃশ্য পরিবর্তন। গ্রামের কবরস্থান দেখানো হয়। রাতের আধারে হারিকেনের আলোতে গ্রামবাসী একই খাটিয়াতে দুটা লাশ নিয়ে কবরস্থানে এসেছে। সে দম্পতির লাশ। সিজিন যার মাথা আলাদা করে ফেলেছিল। পাশাপাশি দুইটা কবর খোঁড়া হয়েছে। 2 জন করে 4 জন কবরে নামলো। উপর থেকে লাশ কবরে দেয়া হলো, উপর করে শুয়ে দেয়া হলো লাশগুলো। তখন এক বয়োবৃদ্ধ লোক লাঠিতে ভর দিয়ে এগিয়ে এসে বলল, আমরা সিজিনের কথা মতো এত বছর ধরে উল্টো করে লাশ কবর দিয়ে এসেছি, আজ এর ব্যতিক্রম করে দেখা যাক। কবরে থাকা একজন ভয়ার্ত গলে বলল, না না চাচা, সিজিনের ভাষ্যমতে এই নিয়মের বাইরে লাশ কবর দিলে তাদের আত্মা ভয়ানক মানুষকে খুব জন্তু হয়ে ফিরে আসবে। বয়োবৃদ্ধ লোকটা বলল, এটা তো সিজিনের মুখের কথা, আমরা এমন কিছু নিজ চোখে কেউ দেখিনি। হতে পারে সিজিন আমাদের ভয় রাখার জন্য এই নিয়ম চালু করেছে। কিন্তু চাচা, যদি সিজিন জানতে পারে আমরা নিয়ম লঙ্ঘন করেছি, তাহলে কারোর শরীরে মাথা থাকবে না। বয়োবৃদ্ধ লোকটা কান্না কণ্ঠে রাগে গজগজ করে বলল, এমনি তো কি আমরা বেঁচে আছি নাকি? আজ কত বছর আমরা সূর্যের আলো দেখি না। রাতের অন্ধকার আর কুয়াশাই হলো এখন সবচেয়ে বড় অভিশাপ। আমি যা বলছি তাই কর। লাশ আজকে আমরা নিয়মের বাইরে গিয়ে দাফন করব, যা হবার পরে দেখা যাবে। আর কেউ বিরোধ করল না। লাশ দুটো সঠিকভাবে সোজা করে শুইয়ে দাফন করা হলো। বুকে জবা ফুলও দেয়া হলো না। কবর সম্পূর্ণ করে গ্রামবাসী সবাই চলে গেল ধীরে ধীরে। সম্পূর্ণ নিস্তব্ধতায় ছেয়ে গেল পুরো কবরস্থান। কেউ নেই আশেপাশে। গাছের ডাল থেকে হুতুম প্যাঁচার ডাক ভেসে আসছে। হঠাৎই দুইটা কবর থেকে বিকট চিৎকারের সাথে মাটি ছিদ্র করে হাত বের হয়ে আসলো। দৃশ্য পরিবর্তন। গাড়ির পেছনের সিটে 3 লেডিস একজন আরেকজনের কাঁধে মাথা রেখে নাক ডাকে ঘুমাচ্ছে। সামনে সিটে জাহিম হা করে ঘুমাচ্ছে। গুপ্তু গাড়ি ড্রাইভ করছে। দেখা গেল শহর থেকে অনেক বাইরে গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলছে গাড়ি। হালকা জনবসতি দেখা যাচ্ছে। টিনের তৈরি ঘরবাড়ি আর গ্রামের মহিলারা নদী বা পুকুরের ঘাটে কাজ করছে। কৃষকেরা তাদের গৃহপালিত পশু নিয়ে মাঠে যাচ্ছে। সকালের পাখির কিচিরমিচির শব্দে চারিদিক মুখরিত। চলতে চলতে একটা সাদা রঙের 2 তলা বাড়ির সামনে গিয়ে গাড়ি থামলো। সবাই ধরফরিয়ে ঘুম থেকে উঠে গেল। গুপ্তু বলল, মনে হয় এটাই সেই ঠিকানা। সবাই গাড়ি থেকে বের হলো। জাহিম কাগজটা বের করে ঠিকানা দেখে বাড়িটার দিকে তাকালে এবং অবাক হয়ে গেল। শুধু জাহিম না, সবাই বেশ অবাক হয়ে এক উপরের দিকে তাকাচ্ছে। বাড়ির মেন গেটে লেখা আছে জাহিম ভিলা। ফুটফুটে একটা বাচ্চা মেয়ে বাড়ির সামনে বাগিচায় খেলাধুলা করছে পোষা কুকুরের সাথে। মেয়েটার গলায় একটা স্বর্ণের লকেট ঝুলছে। দেখা গেল বাড়ির গেটের বাইরে একটা কালো রঙের পুরনো মডেলের গাড়ি এসে থামলো। বাচ্চা মেয়েটা ফুটবলে লাথি দিয়ে বাগানের দিকে ঠেলে দিল। কুকুরটা ফুটবল করিয়ে আনতে বাগানে ছুটে গেল। তখনই গাড়ি থেকে একজন কালো মুখোশ পরিহিত লোক বের হয়ে আশেপাশে তাকিয়ে সোজা এসে বাচ্চা মেয়েটাকে মুখ চেপে ধরে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। কুকুরটা বল নিয়ে ফিরে এসে বাচ্চাটাকে কোথাও দেখতে না পেয়ে ঘিঘু শুরু করে দিল। ঘ্রাণ শুকে শুকে রাস্তায় আসতেই কুকুরটার চোখ পড়ল একটা কালো গাড়ি চলে যাচ্ছে। কুকুরটা বুঝতে পারলো বাচ্চাটা ওই গাড়িতে আছে।
ঘেউ ঘেউ করতে করতে গাড়ির পিছু নিল, কিন্তু নাগাল পেল না। গাড়ি চলে গেল দৃষ্টিসীমার বাইরে। কুকুরটা জিহ্বা বের করে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। পরবর্তী দৃশ্যে বাচ্চা মেয়েটার চোখ খুলে একটা বড় ঝুপড়ি ঘরে। মেয়েটা দেখতে পেল তার মতো আরো অনেক বাচ্চা সেখানে জড়সড় হয়ে বসে আছে। কেউ কেউ কান্না করছে আর বলছে, আমি বাড়ি যাব, আমার মায়ের কাছে যাব, বাবার কাছে যাব। বাচ্চা মেয়েটা ভয় পেয়ে গেল। কোথায় আছে, কিভাবে এখানে এলো জানা নেই। অন্য সবার কান্না দেখে মেয়েটাও ফুপিয়ে কান্না করছে আর বলতে লাগলো, আমাকে যেতে দাও, আমি আমার কাছে যাব। এর মাঝে কালো মুখোশ পরিহিত এক লোক হাতে লাঠি নিয়ে কয়েকটা বাচ্চাকে পিটিয়ে পিটিয়ে চিৎকার করে ধমক দিয়ে বলল, কোনো শব্দ হবে না, তোরা আর কোনোদিনও বাড়ি যেতে পারবি না, এখান থেকে সোজা বিদেশ পাচার করে দেব, চুপচাপ বসে থাক, কারোর মুখে যেন শব্দ না হয়। এই বলে লোকটা চলে গেল। যাওয়ার সময় তার কোমর থেকে একটা ছোট্ট চাকু পড়ে গেল, যেটা সে খেয়াল করলো না। একটা বাচ্চা ছেলে লুকিয়ে চাকুটা নিজের কাছে রাখলো। সবাই চুপ হয়ে গেল। চোখ দিয়ে সব বাচ্চার পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ করছে না ভয়। বাচ্চা ছেলেটা বুদ্ধি করে ঘরের এক কোণে গেল এবং চাকুটা বের করে ঝুপড়ি ঘরের বেড়ার দুর্বল অংশ কাটতে লাগলো। এটা দেখে অন্য বাচ্চারাও তাকে সাহায্য করে এগিয়ে গেল। কিছু সময়ের মাঝে বাইরে বের হওয়ার মতো ছিদ্র তৈরি হয়ে গেল বেড়ায়। বাচ্চা ছেলেটা সবাইকে আগে বের করতে লাগলো আর বলতে লাগলো, তাড়াতাড়ি বের হও সবাই, ওরা এসে যাবে। সব বাচ্চারা একে একে দৌড়ে পালালো, কিন্তু এই বাচ্চা মেয়েটা পালালো না। ভয়ে গুটিসুটি মেরে ঘরের এক কোণে বসে রইল, যেখানে বাতির আলো পড়ছে না। ছেলেটা চাপা স্বরে ডাক দিল, তুমি আসছো না কেন? তাড়াতাড়ি পালাও, ওরা চলে আসবে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আমার খুব ভয় করছে। ছেলেটা এগিয়ে এসে মেয়েটার হাত ধরে টান দিয়ে বলল, ভয় পেলে চলবে না, পালাতে হবে, না হলে ওরা আমাদের বিক্রি করে দিবে। তখনই হঠাৎ একজন মুখোশ পরিহিত লোক সেখানে চলে আসলো। ছেলেটাও চুপ করে বসে পড়ল অন্ধকারে। লোকটা দেখলো সব বাচ্চা পালিয়ে গিয়েছে। এই দেখে সে বাঁশি বাজিয়ে সবাইকে সতর্ক করে তাড়াতাড়ি পালিয়ে যাওয়া বাচ্চাদের পিছু নিল। দুইজন অন্ধকারে ঘরে বসে থাকায় সে দেখতে পায়নি। পাচারকারী সবাই চলে গেল পালিয়ে যাওয়া বাচ্চাদেরকে ধরার জন্য। এই সুযোগে ছেলেটা মেয়েটাকে নিয়ে দরজা দিয়ে বের হয়ে দৌড়ে অন্যদিকে ছুটে পালালো। পাচারকারীরা গিয়েছে যেদিকে, তার উল্টো দিকে আবছা চাঁদের আলোয় গাছগাছালি পেছনে ফেলে দুইটা বাচ্চা গুটি গুটি পা দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে। কোথায় যাচ্ছে নিজেরাও জানে না, শুধু জানিয়ে পালাতে হবে। হঠাৎ পেছন দিক থেকে গুলি চলার শব্দ আসতে লাগলো। তারা বাচ্চাদের গুলি করে মেরে ফেলেছে। বাচ্চা মেয়েটা ভয়ে আম্মু আব্বু বলে কান্না করতে লাগলো। ছেলেটা সাহস দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। দুইজন দৌড় থামালো না। তখনই কিছু একটার সাথে পা লেগে দুজনেই গড়াতে গড়াতে খাদে পড়ে গেল। একটা পাথরের সাথে মাথা বাড়ি খেয়ে গান হারিয়ে ফেলল দুজন। তখনও একজন আরেকজনের হাত ধরে রেখেছে। যখন চোখ খুলল তখন মেয়েটা দেখতে পেল এক তান্ত্রিক টাইপ বড় চুল দাড়িওয়ালা লোক মেয়েটার মাথায় পড়তে করে দিচ্ছে, আর গাছের পাতা নিংড়ানো রস তাকে খাইয়ে দিচ্ছে। ওই ছেলেটা পাশে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তার জ্ঞান ফেরেনি। বাচ্চা মেয়েটা ধীরে ধীরে চোখ মেলে বলল, আমি কোথায় আছি? লোকটা বলল, তুমি তিতাসনগর গ্রামে আছো। মেয়েটা বলল, আমি এখানে এলাম কিভাবে? আমার আব্বা আম্মু কোথায়? আমি বাড়ি যাব। লোকটা বলল, আমি তোমাদের দুজনকে জঙ্গলের পরিত্যক্ত এক খাদে পেয়েছি অজ্ঞান অবস্থায়। বলো, তোমার নাম কি? এখানে কিভাবে এলে? মেয়েটা বলল, আমার নাম হাদিয়া। আমাকে কিছু লোক পাচার করার জন্য নিয়ে এসেছিল, আমি পালিয়েছিলাম, তারপর কিছু মনে নেই। লোকটা বলল, তোমার বাড়ি কোথায়, ঠিকানা বলো, আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে পৌঁছে দিব। তখন একটা গাইয়া মহিলা আসলো এখানে সেখানে। ব্লাউজবিহীন সুতির কাপড় পরে আছে, হাতে মোটা মোটা সাদা রঙের রুলি। মেয়েটাকে দেখে অদ্ভুতভাবে হেসে বলল, তোমার কোথাও যাওয়া দরকার নেই, আমাদের সাথে থেকে যাবে। আমাদের কোনো সন্তান নেই, তোমরা আমাদের সন্তান হবে। ওই লোকটা বলল, গিন্নি, তোমার কি তাদেরকে পছন্দ হয়েছে? মহিলা এসে বাচ্চা মেয়েটার পায়ের কাছে মাথা ঠেকিয়ে রহস্যময় হাসির সাথে বলল, হ্যাঁ, আমার স্বামী, তাদের রেখে দাও, আমরা তাদের নিজের সন্তানের মতো লালন পালন করব। মেয়েটা কান্না করে দিয়ে বলল, না, আমি থাকবো না, আমি বাড়ি যাব, আমার আব্বু আম্মুর কাছে যাব, আমাকে যেতে দাও। তখন লোকটা ঠোঁট বাঁকা করে শয়তানি হাসি দিয়ে বলল, আমার গিন্নি তোমাদের পছন্দ করেছে, তোমাদের আর ফিরে যাওয়া হবে না হাদিয়া। এই বলে লোকটা মেয়েটার মাথায় হাত রেখে অদ্ভুত একটা মন্ত্র পড়তে লাগলো। মহিলাটা ভয়ানকভাবে হাসছে মেয়েটার দিকে তাকিয়ে। মেয়েটা ভয় আর আতঙ্কে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি বাড়ি যাব, আমাকে যেতে দাও। এটা বলতে বলতে মন্ত্রের প্রভাবে মেয়েটা ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল।
এর সাথে পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকা ছেলেটা চোখ মেলে তাকালো। লোকটা ছেলেটার দিকে অদ্ভুত হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? ছেলেটা ঘাড় কাত করে নিভু নিভু চোখে ঘুমিয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমার নাম সিজিন। দৃশ্য ফিরে আসে বর্তমানে। তো নামে যে একটা দোতলা এত সুন্দর বাড়ি আছে, সেটা তুই আমাকে আগে কেন বলিসনি? এনার কথা শুনে জাইম বলল, আমি তো মাত্র জানলাম, তোকে জানাবো কিভাবে? এনা বলল, হতে পারে আন্টি তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা বানিয়ে রেখেছিল। সেই সারপ্রাইজটা দেওয়ার আগে আন্টি চলে গেল। পাশ থেকে তনিকা বলল, সারপ্রাইজ যদি হয় তাহলে সেটা জাইমের জন্য ছিল না। আন্টি তার হবু পুত্রবধূ মানে আমার জন্য এই বাড়ি বানিয়ে রেখে গিয়েছে। এনা ভেঙচি মেরে বলল, ওই দেখ, দোকান না খুলতেই ভিখারি এসে গেছে চাঁদা তোলার জন্য। তনিকা রেগে বলল, জাইম, তোর সামনে শাকচুন্নি আমাকে ভিখারি বলছে, তুই কিছু বলছিস না কেন? জাইম বলল, সামনে কই? ইনা তোমার পেছনে দাঁড়িয়ে আছে। তনিকা আরো রেগে বলল, এই ছিল তোর মনে? আমি থাকবো না, এখনই চলে যাব। যেখানে ইজ্জত নেই সেখানে না থাকাই ভালো। এই বলে তনিকা হনহন করে হাঁটা দিল। একটু দূরে গিয়ে বিড়বিড় করতে করতে বলল, কিরে, আমাকে কেউ ফেরাচ্ছে না কেন? প্লিজ কেউ ডাক দে একটু, প্লিজ 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 প্লিজ। তখন আদিবা ডাক দিয়ে বলল, তনিকা দাঁড়া। তনিকা একটু হাসলো, আবার রাগান্বিত চেহারায় পেছনে থেকে বলল, না আদু না, তুই আমাকে রিকোয়েস্ট করিস না, আমি চলে যাচ্ছি। আমার হবু জামাই বিক্রি হয়ে গেছে ওই শাকচুনির কাছে। আমার এখানে থাকাচ্ছি না থাকাই ভালো, তুই আমাকে ঠেকাস না, যেতে দে। আদিবা এসে তনিকার হাতে 100 টাকা দিয়ে বলল, আমি তোকে ঠেকাতে আসিনি, তুই যে চলে যাচ্ছিস, তোর কাছে কি ভাড়া আছে নাকি? কিভাবে যাবি? এই না 100 টাকা, বাস দিয়ে চলে যা। না থাক, ধন্যবাদ দিতে হবে না, বন্ধু তো বন্ধুর কাছে আছে। তনিকার আগে গজগজ করে 100 টাকার নোটটা হাতের মুষ্টিতে দুমড়ে মুচড়ে আদিবার মুখে ছুঁড়ে মেরে বলল, যাও না, আমি আমার শাশুড়ি আম্মা এই বাড়ি আমার জন্য বানিয়ে রেখে গেছে, দখল তো আমি নিয়েই ছাড়বো। ইনা ভেঙচি মেরে বলল, নাটকবাজ, আমি যদি ডিরেক্টর হইতাম তাহলে তোমাকে আমার ফিল্মের একটা হেভি রোল দিতাম। তনিকে এবার রাগ কমিয়ে চুলগুলো ঠিক করতে করতে বলল, সত্যি কি রোল দিতা? ইনা বলল, ডাস্টবিন। তোমার পেছনে লেখা থাকতো আমাকে ব্যবহার করুন, সমাজ পরিষ্কার রাখুন। তনিকে আবার রেগে গিয়ে বলল, আর আমি যদি ডিরেক্টর হতাম তাহলে তোমাকে নিয়ে কালনাগিনীর ছবি বানাতাম, কোনো মেকআপের প্রয়োজন পড়তো না, তুমি ন্যাচারালি কালনাগিনীর মতো দেখতে। দূরে দাঁড়িয়ে জাইম কপাল চাপড়ে বলল, এদের ঝগড়া দেখে আমার সাপের বিষের সাথে গাঞ্জা মিশে খেয়ে মরে যেতে ইচ্ছে করছে। আদিবা, গুপ্ত কোথায় গেল? আদিবা বলল, জানি না তো, ওদের কামড়াকামড়ি দেখে মনে হয় ভাগছে। এই বলে আদিবা গিয়ে ঘরের পেছনে দরজা টোকা মারল, বলল, বাড়িতে কেউ আছেন? কোনো সারা শব্দ দিল না ভিতর থেকে। এবার জাইম গিয়ে দরজায় টোকা দিল, একটু জোরে জিজ্ঞাসা করলো, কেউ আছেন? তখনই ভেতর থেকে ঠকঠক করে কারোর আসার শব্দ হলো, যেন কেউ লাঠি ভর দিয়ে আসছে দরজার দিকে। পেছন থেকে ইনায়া তনিকাকে বলল, দেখো, এইবারে মালিক অলরেডি আছে, তোমার সারপ্রাইজ তো পানিতে গেল। তনিকা বলল, হতে পারে সে মালিক না, বাড়ির কাজে বুয়া, বি পজিটিভ কালনাগিনী। দরজা খুলে গেল একটু শব্দ করে। দেখা গেল অনেক বৃদ্ধা একজন মহিলা দাঁড়িয়ে আছে, তার সাথে একটা কুকুর। দেখে বোঝা যাচ্ছে কুকুরটারও বয়স অনেক বেড়েছে। বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কারা তোমরা? যাই উত্তর দিবে তার আগেই চোখ পড়ল ঘরের ভিতরে একটা ফ্রেম বাঁধাই করা ছবির ওপরে। জাইমের চোখ ছানাবড়া হয়ে গেল। পেছন থেকে তনিকা অবাক কণ্ঠে বলল, এটা তো জাইমের মায়ের ছবি, হালিমা আন্টি। হালিমা নাম শুনে বৃদ্ধার চেহারাটা অগ্নিশর্মা হয়ে গেল। রাগান্বিত কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, হালিমাকে তোমরা কিভাবে চেনো? জাইম বলল, আমি তার ছেলে। এটা শুনতেই বৃদ্ধা আরো রেগে গিয়ে বলল, তাহলে তুমি সেই জারজটা যার জন্য আমার মেয়ে হালিমা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল? সবাই অবাক হয়ে গেল বৃদ্ধার কথা শুনে। জাইম তোতলানো কণ্ঠে বলল, আপনার মেয়ে মানে? আর আপনি আমাকে জারজ বলছেন কেন, কি সমস্যা আপনার? বৃদ্ধা বলল, চলে যাও এখান থেকে, দ্বিতীয়বার এখানে আসার সাহস করবে না। জাইম আরো কিছু বলতে চাইলে বৃদ্ধা কুকুরটাকে ইশারা করলো। কুকুরটা জাইমের দিকে তাকিয়ে হিংস্রভাবে ঘেউ ঘেউ করে উঠল। জাইম একটু ভয় পেয়ে গেল। ইনায়া ডাক দিয়ে বলল, জাইম চলে আয়। তখন বৃদ্ধা থামলেন এবং নরম কণ্ঠে বললেন, জাইম, তোমার নাম জাইম? জাইম মাথা নেড়ে হ্যাঁ বোধক জবাব দিল। বৃদ্ধা এবার রাগ কমিয়ে আস্তে করে বলল, ভেতরে এসো তোমরা সবাই। অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে আস্তে আস্তে ভেতরে গেল। বৃদ্ধা সবাইকে বসতে বলল। কুকুরটা এসে জাইমের গা ঘেঁষে বসলো, যেন আগের চেনা জানা। বৃদ্ধা বলল, এবার বলো এখানে কেন এসেছো? জাইম বলল, তার আগে আপনি বলেন এত রাগের কারণ কি? আপনার মেয়ের উপর কিসের এত রাগ? কি কারণে আমার মা কখনো আপনার কথা বলেনি আমাকে? কেন আমার মা সারা জীবন দূরে থেকেছে বাড়ি থেকে? বৃদ্ধা বলল, তার মানে হালিমা তোমাকে কিছু বলেনি? জাইম বলল, কি বলবে, আপনি কোনো বিষয়ে কথা বলছেন?
বৃদ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। দৃশ্য চলে যায় অতীতে। হালিমা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে বাড়ি এসেছে। হালিমার বাবা ছিল এলাকার একজন সম্মানিত ব্যক্তি। এই সন্তানের চেয়ে ইগোর দাম বেশি। হালিমার কোলে বাচ্চা দেখে বাবা প্রচণ্ড রেগে গেল। হালিমার কোনো কথাই সে শুনছে না। হালিমার মা তখন বলল, মেয়েটার কথা তো শুনবে। এ হতচ্ছাড়ি, এই বাচ্চাটা কার কার পাপের ফসল নিয়ে এসেছিস, সত্যি করে বল। হালিমা কাঁদতে কাঁদতে ভীত গলায় সবকিছু খুলে বলল বাচ্চা সম্পর্কে। কিন্তু হালিমার বাবা কেউ বিশ্বাস করলো না এই কথা। হালিমার বাবা বলল, এটা তোর বাচ্চা। ভার্সিটিতে পড়তে গিয়ে নষ্টামি করে বাচ্চা নিয়ে এখন বাড়িতে এসেছিস। এলাকার মানুষ জানাজানি হলে আমার মান সম্মান সব ধুলোই মিশে যাবে। বের হয়ে যায় জারজ বাচ্চা নিয়ে, কখনোই এই বাড়িতে পা রাখবি না। হালিমা অসহায় মায়ের দিকে তাকালো। মা বলল, নষ্টামি করার সময় মনে ছিল না বেরিয়ে যা বাড়ি থেকে। হালিমা হাওমাও করে কাঁদতে লাগলো। হালিমার কান্নার সাথে কোলের বাচ্চাটাও কাঁদতে লাগলো। হালিমা ফ্লোরে বসে পায়ে ধরে অনুরোধ করলো, আমাকে বিশ্বাস করো বাবা, আমি কোনো ভুল কাজ করিনি। এ বাচ্চা আমার না, প্লিজ বিশ্বাস করো। তখন হালিমার বাবা বলল, ঠিক আছে, যদি এই বাচ্চা তোর না হয় তাহলে আমি গোপনে এটাকে এতিমখানায় দিয়ে আসবো, এলাকার কেউ জানাজানির আগে। এটা শুনে হালিমা ঘোর বিরোধ করে বলল, না, আমি ওর মাকে কথা দিয়েছি আমার সাথে রাখবো। আমি এই বাচ্চাকে নিজের থেকে দূর হতে দেব না। হালিমার মা কষে একটা চর মেরে বলল, এই তো তোর মিথ্যা ধরা পড়েছে। নিজের পেটের ছাওয়াল ছাড়া কেউ অতটা মায়া দেখায় না একটা রাস্তার বাচ্চার জন্য। হালিমার বাবা বলল, পেটের বাচ্চা হোক আর রাস্তার বাচ্চা, তোমার যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে বাচ্চাকে বলে যেতে হবে, না হলে বেরিয়ে যাও এই জারজ সন্তান নিয়ে। হালিমার কিছু বলল না, শুধু বাবা মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে নীরব রইল। এরপর কোলে থাকা বাচ্চাটার দিকে তাকালো। অদ্ভুত এক মায়ায় হালিমা সেদিন বাবা মাকে ত্যাগ করে বাচ্চা নিয়ে সোজা বের হয়ে গেল বাড়ি থেকে। হালিমার মা বলল, আমরা কি কোনো ভুল করছি? হালিমার বাবা বলল, আমরা কোনো ভুল করছি না। সে নিজের পথ নিজে বেছে নিয়েছে। আমি বেঁচে থাকতে যেন সে কখনো এই বাড়ির ত্রিসীমানায় পা না রাখে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। বৃদ্ধার চোখে পানি টলমল করছে। জাইম কি বলবে জানে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, হাত পা থরথর করে কাঁপছে। তনিকা জাইমের হাত শক্ত করে ধরে চেপে ধরল আর বলল, শান্ত হও জাইম। এনে অবাক কণ্ঠে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলো, তার মানে আপনি বলছেন জাইম হালিমা আন্টির নিজের সন্তান না? বৃদ্ধা চোখের পানি মুছে বলল, হালিমা তো সেদিন এটাই বলেছিল। জানি না সত্যি ছিল না কি মিথ্যা। জাইম কাঁদো কাঁদো গলায় ঠোঁট কাঁপিয়ে বলল, এটা সত্যি না, আপনি মিথ্যা বলছেন। আচ্ছা, তাই যদি হয় তাহলে আপনাদের বাড়ির বাইরে জাইম ভিলা লেখা কেন? বৃদ্ধা বলল, আমাদের প্রথম সন্তানের নাম ছিল জাইম, হালিমার বড় ভাই। 6 মাস বয়সেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। হালিমা ছোটবেলা থেকেই মজা করে বলতো, বিয়ের পর তার যদি ছেলে হয় তাহলে তার নাম রাখবে জাইম, আর সেই নামেই আমাদের বাড়ির নাম রাখা হয়েছিল। আদিবা বলল, আর সে তো তাই করেছে, নিজের ছেলের নাম জাইম রেখেছে। জাইম নিশ্চয়ই হালিমা আন্টির নিজের ছেলে। জাইম বলল, কিন্তু মা আমাকে কখনো বাবার সম্পর্কে কিছু বলেনি। যতবার আমি বাবার কথা জিজ্ঞাসা করতাম মা অনেক কষ্ট পেত। মাকে কষ্ট পেতে দেখে আমি আর কখনোই বাবার কথা জিজ্ঞাসা করিনি। তাহলে আমার বাবাকে? বৃদ্ধা বলল, সেটা হালিমার কাছে জিজ্ঞাসা করো এখন গিয়ে। জাইম বলল, মা যদি বেঁচে থাকতো তাহলে আমি এখানে আসতাম না কখনোই। এত বছর পর মা আপনার কাছে আসতে গিয়েই গাড়ি অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছে। এটা শুনে বৃদ্ধা হু হু করে কেঁদে উঠল আর হালিমার ছবির দিকে তাকিয়ে বলল, আমার হালিমা নেই। জাইম পকেট থেকে সেই কাঠের বাক্স থেকে থাকা সোনার লকেটটা বের করে বৃদ্ধার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা সম্পর্কে কি জানেন? লকেটটা দেখতে বৃদ্ধার চোখে ছানা বড় হয়ে গেল। কান্নার অবাক চোখে তাকিয়ে কাপা কাপা হাতে লকেটটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখতে লাগলো আর অদ্ভুত এক আবেগঘন কণ্ঠে বলতে লাগলো, এই লকেট তুমি কোথায় পেলে? এটা কোথায় পেলে? আমার হাদিয়ার লকেট, এটা কোথায় পেলে? সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকলো। জাইম জিজ্ঞাসা করলো, হাদিয়াকে? এই লকেট তো মা আমাকে সেই কাঠের বাক্স দিয়েছিল যার ভেতরে পেয়েছি, সাথে এই বাড়ির ঠিকানা। বৃদ্ধা হাওমাও করে কাঁদতে কাঁদতে এসে জাইমকে জড়িয়ে ধরে বলল, হালিমা সেদিন মিথ্যা বলেনি আমাদের। তুমি হালিমার নিজের ছেলে না, কিন্তু তুমি ওর বোনের ছেলে। সবাই হা করে তাকিয়ে রইল। বৃদ্ধা বলল, জাইম ডেঙ্গু জ্বরে মারা যাওয়ার পরে আমাদের আরও একটা মেয়ে হয়েছিল, তার নাম ছিল হাদিয়া। ছোটবেলায় কোথায় যেন হারিয়ে গিয়েছে আর ফিরে পাইনি।
তারপর হালিমা এসেছিল আমাদের কোল জুড়ে। দুপুর 2টা। তুখোর রোদে গ্রাম সম্পূর্ণ ফাঁকা এবং নিস্তব্ধ। গাছগাছালিগুলো শুকিয়ে কাঠ হয়ে আছে, ফসলি জমিগুলো ফেটে চৌচির, ছানের তৈরি ঘরগুলো দরজা বন্ধ। নিস্তব্ধতা কাটিয়ে গ্রামের সবচেয়ে বড় ঘর যেখানে সিজ্জিন থাকে, সে ঘরে দরজা খুলে গেল। সুচালো নখের একটা হিংস্র হাত বেরিয়ে এলো দরজা দিয়ে। ঘরের ভেতরের অবস্থা আবছা অন্ধকার কাটিয়ে স্পষ্ট হলো একটা সিজ্জিনের হাত। দিনের আলো হাতের উপর লাগতেই চিরচির করে শব্দ তৈরি করে চামড়া পড়ে যেতে লাগলো। মাংস পোড়ালে যেমন ধোঁয়া বের হয়, সিজ্জিনের হাত থেকেও ধোঁয়া বেরোচ্ছে। সিজ্জিন হাতটা আবার ভেতরে টেনে নিল এবং দরজা বন্ধ করে দিল। ঘরের 4 কোণে 4টা মশাল জ্বলছে, বিভিন্ন ভয়ানক পুতুল টাঙানো পুরো ঘরে। আরেক পাশে একটা খাঁচার ভিতরে অনেকগুলো পাখি আটকে রাখা হয়েছে। মেঝেতে রক্ত দিয়ে অঙ্কন করা আছে শয়তানের সিম্বল। তার পাশে অদ্ভুত একটা মূর্তি, মুখটা ছাগলের মুখের ন্যায়, মাথায় 2টা শিং এবং কপালে সূর্যের চিত্র, পিঠে 2টা ডানা, ঠিক যেন বাফোমেটোর মূর্তি। সিজ্জিন খাঁচা থেকে একটা পাখি নিয়ে গিয়ে ওই মূর্তির সামনে বসলো আসন করে। পাখিটার গলা মোটকে চাকু দিয়ে এক ঘায়ে মাথাটা আলাদা করে ফেলল। খাঁচার ভেতরে থাকা বাকি পাখিগুলো আর্তনাদে কিচির মিচির শুরু করে ডানা ঝাপটাতে লাগলো। সিজ্জিন ঘাড় ঘুরিয়ে সেদিকে এক নজর দিতেই পাখিগুলো নিশ্চুপ হয়ে গেল। মাথা ফেটে ফেলা পাখির গলা থেকে টুপ টুপ করে রক্তের ফোঁটাগুলো ওই মূর্তির পায়ের সামনে দেয়া হলো। কিছু রক্ত আঙ্গুলের মাথায় নিয়ে নিজের 2 চোখের নিচে লেপটে দিল। এরপর চোখ বন্ধ করে মন্ত্র জপ শুরু করলো। কিছুক্ষণ বাদে ওই মূর্তির ভেতর থেকে একটা কালো 2 শিংওয়ালা ছায়ামূর্তি বেরিয়ে এসে সিজ্জিনের সামনে বসলো, ঠিক একইভাবে যেভাবে সিজ্জিন বসেছে। সিজ্জিন ধীরে ধীরে চোখ মেলে তাকালো। সামনে ছায়ামূর্তি দেখে ভারী কণ্ঠে বলল, আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আপনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রভু। এই বলে সিজ্জিন তার সামনে মাথা নত করল। ছায়ামূর্তিটা হাত উঠিয়ে সিজ্জিনের মাথায় হাত রেখে বলল, আশা করি তোমার কাছে আমাকে খুশি করার জন্য কিছু আছে। সিজ্জিন মাথা উঠিয়ে বলল, আপনি অভিশাপ হটিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিন প্রভু। আপনার কাঙ্ক্ষিত বলি খুব শীঘ্রই গ্রামে এসে পৌঁছাবে। ছায়ামূর্তিটা বলল, তাই যেন হয়। তুমি আমার সবচেয়ে যোগ্য অনুসারী। তোমাকে অভিশাপ থেকে মুক্তি দিতে পারলে সেটা আমার জন্যই আনন্দের। সিজিন বলল, শুধু অভিশাপ থেকে মুক্তি না, ওয়াদ অনুযায়ী আপনি আমাকে এমন শক্তি দান করবেন যা এই পৃথিবীর মানুষ কল্পনায়ও আনতে পারে না। আমি শুধু এই গ্রাম না, পুরো পৃথিবীকে আপনার ছায়াতলে নিয়ে আসব। ছায়ামূর্তিটা বলল, আমি সেটা বিশ্বাস করি, তুমি পারবে। তার আগে নিজের অভিশাপটা কাটিয়ে নাও। আমি সেই বলি চাই যা আমাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। সিজ্জিন মাথা নত করে কুর্নিশ করল আর বলল, হয়ে যাবে এটা। ছায়ামূর্তিটা কালো ধোয়ার মতো অদৃশ্য হয়ে গেল। সিজ্জিন ওই জায়গাটা চুমু খেলো যেখানে ছায়ামূর্তিটা বসেছিল। হঠাৎ করেই ঘরের বাইরে থেকে একটা শব্দ এলো, যেন কেউ এতক্ষণ দাঁড়িয়ে সব দেখছিল বাইরে থেকে। সিজ্জিনের চোখ জোড়া আগুনের মতো জ্বলে উঠল। টান দিয়ে নিজের মাথা থেকে 2টা চুল ছিঁড়ে সেদিকে ছড়ে মারল আর বলল, পিছু নাও তার। দেখা গেল চুল 2টা ধোয়ার মতো মানুষের আকৃতি ধারণ করে ছুটে চলে গেল সেদিকে। সিজ্জিন যেখানে ছিল সেখানে বসে রইল। একটু নিচে হতেই সিজ্জিনের গলা থেকে একটা লকেট ঝুলে পড়ল। সিজ্জিন লকেটটা খুব আলতোভাবে স্পর্শ করে 2টা পার্ট খুলল। লকেটের 2টা পার্টে 2টা হাসি মাখা ছবি, একটা সিজ্জিনের আর একটা হাদিয়ার। দৃশ্য চলে যায় অতীতে। ছোট্ট হাদিয়া জঙ্গলে ছুটে চলেছে। পেছনে সিজ্জিন ছুটছাট চিৎকার করে বলছে, হাদিয়া দাঁড়াও, এখন এটা আমাদের ঠিকানা, আমরা চাইলেও এখান থেকে পালিয়ে যেতে পারবো না। হাদিয়া কোনো কথা না শুনে প্রাণপণে দৌড়াচ্ছে। সিজ্জিনও পিছু ছাড়ছে না। ছুটতে ছুটতে জঙ্গল পেরিয়ে রেল লাইনে এসে পড়ল। হাদিয়া রেল লাইনের 2 দিকে তাকিয়ে নির্দিষ্ট একদিকে ছুটল। সিজ্জিনও রেল লাইনে এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আর কত ভাগবি, এবার তো দাঁড়া। হাদিয়া আমার কথা শোনো, আমরা চাইলেই পালাতে পারবো না। হাদিয়া চিৎকার করে বলল, আমি পালিয়ে যাবই, ওরা ভালো মানুষ না, আমি ওখানে থাকবো না। সিজ্জিন বলল, সেটা আমিও জানি, কিন্তু পালানোর বিষয়টা ভিন্ন, আমার কথা শোনো। হাদিয়া থামল না।
ছুটে এসে রেল স্টেশনে পৌঁছে গেল। রেল স্টেশনের নির্দিষ্ট গণ্ডি পেরুতেই হাদিয়ার নাক দিয়ে রক্ত আসতে লাগলো। শরীর অবশ হয়ে যেতে লাগলো। পাগুলো বাঁকা হয়ে হাদিয়ার মুখ থুবড়ে পড়ে গেল নিচে। অবাক করা বিষয়, আশেপাশে এত মানুষ থাকা সত্ত্বেও কেউ ফিরে তাকাচ্ছে না।